প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আজকে শুরু করব আমার এই নোটের ল 07, অর্থাৎ 7 নম্বর আইন, অর্থাৎ সর্বশেষ আইন। আমার নোটের সিরিয়াল অনুসারে শেষ আইন রেখেছি আমি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872, 1872 সালের সাক্ষ্য আইন। আমরা পড়ছি আইন, আদালত, বার, এমসিকিউ, ফাউন্ডেশন নোট। তাহলে 7 নম্বর আইনে সাক্ষ্য আইন আমরা পড়বো আজকে। প্রথমে আছে সিলেবাস, আপনারা সিলেবাসটা দেখে নেবেন। এখান থেকেই কিন্তু 15 নম্বরের প্রশ্ন আসে, অর্থাৎ সাক্ষ্য আইন থেকে প্রশ্ন আসে মোট 15টি। এটা না ছোট না বড়, মাঝারি ধরনের আইন, এই কারণে 10টিও না, 5টিও না, 15টি প্রশ্ন আসে এখান থেকে। এখানে সাক্ষ্য আইনের কোন ধারাগুলোর অবস্থান কোথায়, কত নম্বর পেজে, সেটা দেওয়া আছে। অর্থাৎ আপনারা জানেন যে এই নোটে প্রতিটা আইনের জন্য আলাদা আলাদা সূচিপত্র আছে, আবার প্রথমে একটা মেন সূচিপত্র আছে। পার্ট 1-এ প্রথমেই যথারীতি প্রাথমিক বিষয়সমূহ আইন সম্পর্কে কিছুটা জেনে নিই। তার আগে এই আইন থেকে বিগত বার কাউন্সিল পরীক্ষার প্রশ্নগুলো কেমন ছিল সেটা দেখে নিই। আমরা সর্বশেষ 20, 22, 23 এবং 25 এই 4টি সাল একটু যদি লক্ষ্য করি, তাহলে দেখবেন যে এখানে 20 সালে একটি প্রশ্ন বেশি এসেছিল, অর্থাৎ 16টি প্রশ্ন এসেছিল। কিন্তু বিগত 3টি পরীক্ষায় 22, 23 এবং 25, 20টি, সরি 15টি প্রশ্নের 15টি করে এসেছে। তার আগে কিন্তু কম বেশি করে এসেছে। তো দেখেন এখানে 15টি করে এসেছে। আর এখানে আমরা যদি সর্বশেষটা লক্ষ্য করি, তো বেশ কিছু কিন্তু নতুন সেকশন থেকে প্রশ্ন আসছে। যেমন ধারা 6, এখানে স্টার যেগুলো দেওয়া আছে, স্টার মানে নতুন নতুন ধারা, এখান থেকে ইতিপূর্বে কখনো প্রশ্ন আসেনি, একেবারে ফ্রেশ। আর ধারা 14, ধারা 44, তারপরে ধারা 47, ধারা 54, এগুলো সবই দেখেন টানা বেশ কয়েকটি ধারা নতুন প্রশ্ন। তারপরে 60, ইতিপূর্বে 60 থেকে প্রশ্ন এসেছে, এবারও এসেছে। এখান থেকে প্রশ্ন রিপিট হয়েছে, যেমন দেখেন এখানে 60 থেকে প্রশ্ন আসছে, এখানে 60 থেকে প্রশ্ন আসছে, এর আগে এখানে আসছে। অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ এবং রিপিটেড সেকশন, বারবার এখান থেকে প্রশ্ন আসছে ধারা 60 থেকে। তারপরে ধারা 65, ধারা 65 যেটা, সেখান থেকেও প্রশ্ন এসেছে। ইতিপূর্ব ধারা 65 থেকে প্রশ্ন আসছে, যেমন এখানে দেখেন আসছে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। তারপর 74 ও 75, 74 এবং 75 খুবই রিলেটেড ধারা, একটা পড়লে আরেকটা অটোমেটিক পড়তেই হবে। 74 ধারায় দেওয়া আছে হচ্ছে সরকারি দলিল কোনগুলো, এবং 75 ধারায় যেগুলো বেসরকারি দলিল, পাবলিক অ্যান্ড প্রাইভেট ডকুমেন্ট। তো একটা পড়লে আরেকটা পড়তেই হবে, অর্থাৎ প্রশ্ন আসলে দুইটা সেকশনকেই আপনাকে প্রশ্ন করতে হবে, দুইটা সেকশন পড়ে প্রশ্ন উত্তর করতে হবে। আচ্ছা, 90, এটা গুরুত্বপূর্ণ ধারা, বারবার প্রশ্ন আসে এখান থেকে। 106, এখান থেকেও বারবার প্রশ্ন আসে। 110 থেকে কখনো প্রশ্ন আসেনি, এবার নতুন আসছে। 114 বারবার প্রশ্ন আসে। 134 থেকে বারবার প্রশ্ন আসে। ভাই, আপনি নয়েজ নেই বলে যদি কাশি দেন তাহলে তো রেকর্ড হয়ে যাচ্ছে কাশিটা। যখন কাশি দিবেন একটু মাইক্রোফোনটা দূরে নিবেন, অথবা নিজেকে মিউট করে কাশি দিবেন, ঠিক আছে? যেমন দেখবেন আমার অনেক সময় কাশি আসে, আমি নিজেকে মিউট করে দিই। তারপরে 154 থেকে ইতিপূর্বে প্রশ্ন এসেছে, যেমন এখানে দেখেন এর আগে 154 থেকে প্রশ্ন আসছে, এবং সর্বশেষ 165 থেকে প্রশ্ন আসছে। এই ইতিপূর্বেও দেখেন এখানে 165 থেকে প্রশ্ন এসেছিল, এখানে 165 থেকে প্রশ্ন এসেছিল। তো আমরা যদি দেখি পরিচিত অংশ থেকে কোনো প্রশ্ন এবার আসেনি। 15টি প্রশ্ন, 15টি নতুন পুরাতন ধারা থেকে আসছে। 15টি প্রশ্নের মধ্যে 6টি ধারা নতুন এবং বাকি 9টি ধারা পুরাতন। 6টি ধারা নতুন কোনগুলো? 2025 সালের 6, 14, 44, 47, 54 এবং 110, একটু আগে যেগুলো আমরা স্টার চিহ্নিত ধারাগুলো দেখলাম সেগুলোই। আর এবং পুনরাবৃত্তি ধারা, যেগুলো বারবার আমরা এই বিগত সকল বার কাউন্সিলের যে 8টা প্রশ্ন আমরা বিশ্লেষণ করলাম, এই 8টা প্রশ্ন বিশ্লেষণ করে যদি দেখতে পাই, তাহলে এই ধারাগুলো রিপিটেড সেকশন, মানে এখান থেকে বারবার প্রশ্ন আসে। তার মানে এগুলো পড়ায় আমাদের জন্য কি খুবই গুরুত্বপূর্ণ, এগুলো মিস করা যাবে না, বারবার পড়তে হবে এই ধারাগুলো। আর বাস্তবে প্রয়োগযোগ্য ধারাসমূহ মানে বাস্তবে মামলা পরিচালনার ক্ষেত্রে সাক্ষ্য আইনটা হচ্ছে, আমরা সিভিল ক্রিমিনাল দুইটাই দেখলাম, ফৌজদারি কার্যবিধি দেখলাম কিছু এর আগেই। আজকে ফৌজদারি কার্যবিধির সেকেন্ড পরীক্ষাটা দিলেন। তারপরে আমরা শেষ করলাম সবে মাত্র, আমরা এর আগে দেওয়ানি কার্যবিধি শেষ করেছি।
তো কার্যবিধি পড়েছি, তেমন আমরা পেনাল কোড পড়েছি, এসআর অ্যাক্ট পড়েছি। তো আমরা সিভিল ক্রিমিনাল মামলা কোন কোন ধারায় হয় এবং কিভাবে মামলা পরিচালিত হয় সেই সম্পর্কে জেনেছি। কিন্তু সাক্ষ্য আইনের কাজ কি, কোনটা আদালতে সাক্ষ্য হিসেবে দেওয়া যাবে, কোনটা দেওয়া যাবে না, এবং সাক্ষ্য কিভাবে দিতে হবে, কোন পক্ষ আগে সাক্ষী দিবে, কোন পক্ষ পরে সাক্ষী দিবে, এগুলো সম্পর্কে ডিটেলস এবং স্বচ্ছ ধারণা দেওয়া আছে। তো এটাই হচ্ছে সাক্ষ্য আইন, যেটা সিভিল ক্রিমিনাল উভয় মামলার ক্ষেত্রেই কাজে লাগবে। তো যে সেকশনগুলো আমাদের বেশি গুরুত্বপূর্ণ সেটা এখানে সবগুলোই দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই সেকশনগুলো বাস্তবে প্রয়োগ আছে, এবং এর বাইরে যে সেকশনগুলো এগুলো খুব একটা প্রয়োজন নেই, তাই আমি এগুলো আমার নোটেও রাখিনি, আমার সিলেবাসেও রাখিনি। তাহলে পরিচিত অংশ হতে কম প্রশ্ন হয়, আমরা দেখতে পাচ্ছি। পরিচিতি অংশ বলতে এর আগে একটি মাত্র প্রশ্ন এসেছিল গত 23 সালে পরিচিত অংশ থেকে। পরিচিত অংশ কি আমরা আমরা একটু পরে জানতে পারবো। গুরুত্বপূর্ণ ধারাসমূহ হতে বারবার কিন্তু প্রশ্ন পুনরাবৃত্তি ঘটছে, তবে নতুন ধারাও মানে নতুন ধারা হতেও প্রশ্ন চলে আসতে পারে। যেমন 25 সালে চলে এসেছে 6টি ধারা থেকে। সুতরাং নতুন কিছু ধারাও আমাদের পড়তে হবে, যেটা আমি বাস্তবসম্মত ধারার মধ্যে রেখেছি। এবং এই সবকিছু মিলেই বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি আইনের জন্য, যেটা একটা লং সাজেশন। এখানে সবকিছু দেওয়া আছে, পরিচিতি অংশ থেকে ইতিহাস, উদ্দেশ্য, পরিধি, গুরুত্বপূর্ণ তথ্যাবলী, প্রয়োগ ক্ষেত্র, সর্বশেষ সংশোধনী প্রভৃতি আমাদের জানতে হবে। কোথায় থেকে জানবো, আমার নোটেই সুন্দর করে দেওয়া আছে 1-2 পেজের মধ্যেই। অতএব আপনাদের রিসার্চ করে ইতিহাস, উদ্দেশ্য খুঁজে বের করার দরকার নাই, কোনো গাইড পড়ারও দরকার নেই, আমার এই নোট থেকে 2 পেজ পড়লেই হয়ে যাবে। আমি রিসার্চ করে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তো এগুলো খুঁজে বের করতে আপনাদের 2 দিন চলে যাবে, দরকার নেই, আমার নোটে আছে, নোট থেকে পড়ে নিলে হবে। এবং ধারা যেগুলো পড়তে হবে এখানে 1 স্টার যেগুলো দেওয়া আছে অন্তত একবার পড়বেন মনোযোগ সহকারে। আর যেগুলো 2 স্টার দেওয়া আছে সেগুলো অন্তত 2বার পড়বেন মনোযোগ সহকারে। এবং যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো 3 বা তার বেশিবার পড়বেন, বারবার পড়বেন, মানে এগুলো একেবারে বুঝে মুখস্থ করে ফেলবেন। আগে পড়বেন, তারপর বোঝার চেষ্টা করবেন, বুঝতে না পারলে আমার ভিডিও দেখবেন, আমাকে দেখবেন আমি কি বলছি ভিডিওতে, এবং আমার নোট লক্ষ্য করবেন। তারপরে সেটা বোঝার চেষ্টা করবেন। তারপরও বুঝতে না পারলে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিবেন যে এই জায়গায় বুঝলাম না স্যার, একটু বুঝিয়ে দেন। আমি কল ব্যাক করে, হোয়াটসঅ্যাপে কল ব্যাক করে বুঝিয়ে দেবো। অতএব আমার স্টুডেন্টরা কোনো কিছু না বুঝে মুখস্থ করবে না। তাহলে যেগুলো 3 স্টার সেগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলতে হবে, বারবার পড়লে এমনি মুখস্থ হয়ে যাবে। না বুঝে কোনো কিছু মুখস্থ করা যাবে না। তাহলে টোটাল 167টা কিন্তু সেকশন আছে এই আইনে। আমি মোট 121টি ধারা এখান থেকে সাজেশনে রেখেছি। তো এটা অনেকের জন্য বড় হয়ে যাবে। তাহলে আমি যেটা বলছি, পরীক্ষার 1 মাস পূর্বে শর্ট সাজেশন দেওয়া হবে। প্রতিটা আইনের নিচে আমি এই কথাটা বোল্ড করে লিখে দিয়েছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে অনেকেই শর্ট সাজেশন চাইবেন বারবার, স্যার একটু কমিয়ে দেন কমিয়ে দেন। তো তাদের জন্য মেসেজ যে পরীক্ষার 1 মাস পূর্বে ফাইনাল টাচ বলে একটা নোট দেওয়া হবে, এবং সেখানে একটা শর্ট সাজেশন থাকবেই। তো শর্ট সাজেশনের আগে এই পুরো নোটটা আপনাদেরকে শেষ করতে হবে, কারণ শর্ট সাজেশন মানে একটু রিস্ক হয়ে যায়। যদি শর্ট সাজেশন থেকে কমন পেয়ে যান তো ভালো, কমন না পেলে তখন এই নোটটাই আপনাকে পাশ করাবে, এই নোটে আপনাকে রক্ষা করবে। পরিচিতি অংশ আমরা এর আগে যেটা দেখলাম, পরিচিতি অংশ থেকে কি কি পড়তে হবে, তো এই পরিচিতি অংশটা এবার শুরু হলো, এখান থেকে একটু পড়ে নিবেন কষ্ট করে। সর্বপ্রথম ভারতীয় উপমহাদেশের জন্য এই আইনটা কখন তৈরি হয়, যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটা দেশ হিসেবে ছিল তখন তৈরি হয়, তাই এটাকে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বলে। এবং ব্রিটিশরা যখন শাসন করছিল ভারত বা ভারতীয় উপমহাদেশ, তখন কিন্তু তারা এই আইনটা তৈরি করে ভারতীয় উপমহাদেশের আইন আদালতে প্রয়োগের জন্য। সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুত হয় 1850। এখানে আমি কিছু নোটে বা ইন্টারনেট ঘেটে দেখেছি, এক জায়গায় লিখেছে 1850 এবং আরেক জায়গায় লিখেছে 1868 সাল, মানে যে কোনো একটা উত্তর হবে। অপশনে যদি 1850 থেকে 1850 দিবেন, যদি 1850 না থাকে 1868 দিবেন। ইন কেস যদি দুইটি অপশনে থাকে তাহলে 1850 দিবেন উত্তর। এবং এই খসড়াটা কে তৈরি করেন, স্যার হেনরি সামারম্যান। সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন স্যার হেনরি সামারম্যান। এবং বর্তমান বলবৎ সাক্ষ্য আইনের খসড়া বা ড্রাফট প্রস্তুতকারী, তার মানে সর্বপ্রথম আরো একটি সাক্ষ্য আইন ছিল যেটা 1850 সালের দিকে, সেটার খসড়া
স্যার হেনরি সামারম্যান তৈরি করেন, যেটা সর্বপ্রথম সাক্ষ্য আইন ছিল, এভিডেন্স অ্যাক্ট। কিন্তু বর্তমানে আমরা যে সাক্ষ্য আইনটা পড়ছি বা পড়বো আজকে, এবং আপনারা এর আগেও পড়েছেন নিশ্চয়ই, তো এই 1872 সালের সাক্ষ্য আইনটা কিন্তু খসড়া বা ড্রাফট রেডি করেছেন ব্রিটিশ আইনবেত্তা, তার মানে তিনি একজন ইউকের একজন আইন বিশেষজ্ঞ বা আইনবেত্তা বলা হয় সংক্ষেপে, স্যার জেমস। এখানে দেখেন নামের উচ্চারণ কয়েকটা আছে, ফিজেমস অথবা হিটস জেমস স্টিফেন। তো এটা উচ্চারণ হতে পারে, ব্র্যাকেটটা উচ্চারণ হতে পারে, লক্ষ্য করবেন। জেমস স্টিফেন সংক্ষেপে, হ্যাঁ, জেমস স্টিফেন, ওপরে যেটা লেখা থাকলো একই বিষয়, একই ব্যক্তি। তো জেমস স্টিফেন হচ্ছে খসড়া বা ড্রাফট প্রস্তুতের দায়িত্ব পান ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক, মানে ব্রিটিশ পার্লামেন্ট এই ব্যক্তিকে সাক্ষ্য আইনের খসড়া তৈরি করতে দেন 1871 সালে, এবং এই খসড়াটি পাশ হয় 15ই মার্চ 1872 সালে। তার মানে তার খসড়া দায়িত্ব দেওয়ার 1 বছর পরে তিনি এটা রেডি করে ফেলেন, এবং সাক্ষ্য আইন 1872 সাল কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872-এ। তাহলে আইনটা খসড়ার জন্য 71 সালে দায়িত্ব পান, 72 সালের 15ই মার্চে এই আইনটা পাশ হয় বা প্রকাশিত হয়, এবং এটা কার্যকর হয় 1 সেপ্টেম্বর। তারিখগুলো মনে রাখবেন, অনেক সময় তারিখ থেকে ভাইভাতে বা এমসিকিউ প্রশ্ন চলে আসে। সাক্ষ্য আইন 1872 সালের 1 নম্বর আইন। পেনাল কোড হচ্ছে 1860 সালের 45 নম্বর আইন। আর এটা হচ্ছে 1 নম্বর আইন, প্রথম আইন এটা ওই সালের, কারণ 1 সালে তো অনেকগুলো আইন তৈরি হয়। সাক্ষ্য আইনের শুরুতে প্রস্তাবনা আছে, মোট খণ্ড বা এখানে চ্যাপ্টার আছে হচ্ছে 3টি, আর মোট অধ্যায় আছে 11টি। মোট খণ্ড বা ভলিউম, মোট খণ্ড বা ভলিউম আছে 3টি, এবং মোট অধ্যায় বা চ্যাপ্টার আছে 11টি, এবং মোট ধারা 167টি। অনেক সময় মাঝখানে ধারা যুক্ত করলেও এই যে 167টি, এই সংখ্যা অপরিবর্তিত থাকবে যতক্ষণ না 1872 সালের সাক্ষ্য আইন বাতিল করে আইন নিয়ে আসা হচ্ছে। কোন আইন শুরুতে যে সর্বমোট ধারার সংখ্যা, ওই সর্বমোট ধারার সংখ্যাটাই আমাদের বিবেচনা করতে হয়। মাঝখানে যদি ধারা হয় তাহলে এ বি সি ডি এভাবে আসে, কিছু ধারা যদি বাতিলও হয়ে যায় তারপরেও কিন্তু মোট ধারার সংখ্যা অপরিবর্তিত আছে বলে ধরে নিতে হয়। প্রথম খণ্ড, এখানে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য, এটা মনে রাখার চেষ্টা করবেন। মৌখিক পেশ করা হচ্ছে সাক্ষ্য আইনে, কি প্রমাণ করতে হবে, যেটা 1 থেকে 55 পর্যন্ত, এই ধারাগুলোতে শুধু এই প্রশ্নের উত্তর আমাদের খুঁজতে হবে যে কি প্রমাণ করতে হবে, একটা মামলায় কি প্রমাণ করতে হবে, এই প্রশ্নের উত্তর দিবে হচ্ছে 1 থেকে ধারা 155। দ্বিতীয় খণ্ডে কি ধরনের প্রমাণ দিতে হবে, এটা হচ্ছে 56 থেকে 100 ধারা পর্যন্ত এই খণ্ডে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে। এবং তৃতীয় খণ্ড, কার দ্বারা এবং কি পদ্ধতিতে প্রমাণ উপস্থাপনা করতে হবে, 101 থেকে 167, এই 3টা খণ্ড বা ভলিউমে সাজানো আছে। আমি এই 3টা প্রশ্ন মাথায় বেসিক ধরে রাখতে হবে, কি প্রমাণ করতে হবে, কি ধরনের প্রমাণ দিতে হবে, এবং কার দ্বারা, মানে কার দ্বারা মানে সাক্ষী কে হবে বা কে প্রমাণ দিবে, এবং কি পদ্ধতিতে। আমরা এর আগে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধিতে মামলা পরিচালনার পদ্ধতি দেখেছি, আর এখানে সাক্ষ্য উপস্থাপনের পদ্ধতি দেখব। সাক্ষ্য আইনি সেটার জন্যই দেয়। আচ্ছা, যখন এই জেমস স্টিফেন এই সাক্ষ্য আইনের খসড়া তৈরি করেন, ওই সময় কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশে কি ছিল না, এই আইনজীবী বা অ্যাডভোকেট এই পেশার জন্মই হয়নি। যখন এই সাক্ষ্য আইন তৈরি করেন তখন জেমস স্টিফেন ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমি এমন একটা আইন তৈরি করলাম, এই আইনটা বোঝা সাধারণ মানে সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যেহেতু সাধারণ মানুষ এটা বুঝে আদালতে বা বিচারকের সামনে বক্তব্য পেশ করতে পারবে না, তাই জাস্ট এই আইনটা যারা বুঝবে তারা আইনজীবী বা অ্যাডভোকেট হিসাবে একটা পেশার সৃষ্টি হয়ে যাবে, এবং এই জাস্ট এই আইনের পরামর্শ দিয়ে এবং আদালতে কোনো ব্যক্তির পক্ষে মামলা পরিচালনার জন্য একটা পেশার সৃষ্টি হবে আইনজীবী হিসাবে। তো এই বক্তব্যটা দেওয়ার অর্থ হচ্ছে এই সাক্ষ্য আইনটা যদি আপনি ধরতে পারেন এই 3টা প্রশ্নের উত্তর কিভাবে আসছে, তাহলে আপনার কাছে কিছুটা সহজ মনে হতে পারে।
তাছাড়া কিন্তু সাক্ষ্য আইন মোটামুটি জটিল একটি আইন, যেটা বুঝতে পারাটা কঠিন। তবে আমি চেষ্টা করেছি আমার নোটে সহজভাবে তাহলে তো উপস্থাপন স্যার করার। তাহলে তো স্যার একজন মানে অ্যাডভোকেট হিসেবে জেমস স্টিফেনের নামটা বেশি বেশি মনে রাখতে হবে, যেহেতু ওনার কারণেই অ্যাডভোকেট সৃষ্টি আর কি। হ্যাঁ, সেটা অবশ্যই, কারণ ওনার কারণেই এই প্রেশার সৃষ্টি হয়েছে। এই আইনটা যদি সহজভাবে উপস্থাপন করতে পারতেন উনি, এখন হয়তোবা করা যেত কিনা তার বিষয়। 1 বছর সময় পেয়েছেন, করেছেন, এবং তিনি এই বক্তব্য পেশ করেছেন। কারণ কিছু কিছু বিষয় আপনি যদি সাক্ষ্য আইন পড়েন, মানে আমার কাছে সাক্ষ্য আইন সবচেয়ে জটিল আইন মনে হয়েছে 7টা আইনের মধ্যে, এই 7টা আইনের মধ্যে। কারণ উপস্থাপনাটা এরকম, আপনি ধরতে পারবেন না অনেক কিছু, এবং যিনি সাক্ষ্য আইন যত ভালো বুঝবেন তিনি তত ভালো আইনজীবী হতে পারবেন। সাক্ষ্য আইন যদি না বোঝেন, মামলায় কিন্তু জিতা সম্ভব না। আজকে আজকে একটি মামলায় আমি বাদী পক্ষে আছি, সিআর মামলায় অপর পক্ষ ছিল আসামি পক্ষে। তো আজকে চার্জের জন্য ছিল ডেট, অপরপক্ষ ডিসচার্জ বা অব্যাহতি দরখাস্ত দিয়েছে 200 ফৌজদারি কার্যবিধি 241 ধারা মতে, আমরা পড়িয়েছি। আমি পড়িয়েছি আপনাদেরকে কিছুদিন আগে। তো সেখানে উনি 10 মিনিটের বেশি বক্তব্য দিলেন, একজন সিনিয়র আইনজীবী। তো আমি জাস্ট ওনার যে পিটিশন বা দরখাস্ত, দরখাস্তের 2 নম্বর পয়েন্ট এবং একটা চুক্তি আছে, এই চুক্তির দ্বিতীয় পাতার 2টা বক্তব্যের সাংঘর্ষিকতা শুধু বুঝিয়ে দিলাম। তার মানে ওনাদের চুক্তিতে যা আছে, এবং ওনারাই চুক্তিটা তৈরি করেছেন, চুক্তিপত্রের দ্বিতীয় পাতায় বেসিক 2টা শর্ত আছে। সেই শর্তর এক কথা বলা আছে, এবং উনি পিটিশনে 2 নম্বর পয়েন্টে আরেক কথা বলছেন। আমি এটার কাউন্টার দেওয়ার জন্য 6টা পয়েন্ট রেডি করেছিলাম, কিন্তু একটা পয়েন্ট বলাতেই আমার পক্ষে আদেশ চলে আসছে। এখন আমার মক্কেল বের হয়ে আমাকে বলছে যে স্যার, ওনারা 10 মিনিট কথা বললেন, আপনি তো 30 সেকেন্ডও কথা বললেন না। তো আমি বললাম যে আমার পক্ষেই তোর আদেশ আসলো, নামঞ্জুর হয়ে গেল। তো বললো ঠিক আছে, কিন্তু আরেকটু যদি বলতেন, আমার কাগজপত্র যদি দেখাতেন। আমি, দরকার নাই তো, কাগজপত্র আগামী দিন সাক্ষী যখন দিবেন তখন আপনি পেশ করবেন, এখন দরকার নাই। তো এটা আমি কেন পারছি, আপনাদের পড়াতে পড়াতে সাক্ষ্য আইনটা মোটামুটি আমি বোধগম্য হয়ে গেছি। অনেক ভালো বুঝি তাও বলবো না, কারণ আইন যত পড়বেন, যতবার পড়বেন, তত আরো গভীরে যাবেন, তত ভালো বুঝতে পারবেন। অনেকটা মনে করেন যে মাইক্রোস্কোপ বা আণুবীক্ষণিক যন্ত্র আছে, আপনি যত ভালো মানের মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন কোনো কিছু, তত গভীরে স্পষ্টভাবে দেখতে পারবেন। জুম বেশি যত করা যাবে, তত গভীরে দেখা যাবে। তো ধীরে ধীরে এই যে জুম করার ক্ষমতা বাড়ছে, এবং আইনের গভীরতাটা আরো ফিল করতে পারছি, তাই বুঝতে পারছি। তবে হ্যাঁ, আপনি একটা মামলা রিসিভ করার পর প্রস্তুতি না নিয়ে কোর্টে গেলে কিন্তু ভালো হিয়ারিং করতে পারবেন না, এবং বেশি বকা লাগবে, বেশি কথা বলা লাগবে। তো আমি মোটামুটি প্রস্তুতি নিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং আপনাদের পড়ানোর জন্য কিছু কিছু বিষয় অটোমেটিক চলেও আসে। কোন জায়গাটা দেখে যেতে হবে, কোন আইনে কি আছে। যেমন আজকে 70 DL এর 303 পেজের একটা ডিসিশন নিয়ে গেছিলাম, যে আসামি পক্ষের যে কাগজপত্র সেটা বিবেচনায় নেওয়া হয় না ডিসচার্জের পিটিশনের সময়। তারা যদি কোনো ডকুমেন্ট দিয়ে আদালতকে বোঝানোর চেষ্টা করতো, অলরেডি একটা ডকুমেন্ট সাবমিট করেছিল, তো আমি এই ডিএলআর এর ডিসিশন দেখাই দিতাম যে তাদের দেওয়া কাগজপত্র কাজে আসবে না, তারা প্রয়োজনে সাফাই সাক্ষীর সময় দিতে পারে। তো এই কথা কেন বলছি, যে ডিপলি বুঝতে হবে আইনটা, তাহলে ভালো আইনজীবী হতে পারবেন, বাদী পক্ষ হোক বা আসামি পক্ষ হোক। ডিফেন্স লয়ার হন আর প্রসিকিউশন লয়ার হন, আপনি ভালো করতে পারবেন। তো দেখা যাক আমি কতটা আপনাদের সাক্ষ্য আইনটা বুঝিয়ে দিতে পারি। সাক্ষ্য আইন 1872 একটি পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল বা অ্যাডজেক্টিভ ল। যেটাই পদ্ধতিগত আইন, সেটারই ইংরেজি 2টা নাম আছে, প্রসিডিউরাল, অ্যাডজেক্টিভ। মনে রাখবেন। সাক্ষ্য আইন প্রযোজ্য কি কি ক্ষেত্রে প্রযোজ্য? সকল আদালত, বিচারালয়, বিচারিক কার্যক্রমে প্রযোজ্য সাক্ষ্য আইন। কোর্ট মার্শালে, যেটা 1911 সালের 11 নং আইন দ্বারা গঠিত, এখানেও কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য, মানে কোর্ট মার্শালেও সাক্ষ্য আইন প্রযোজ্য। কোর্ট মার্শালটা কি? আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের যদি অভ্যন্তরীণ কোনো ঝামেলা হয়, তো তাদের বিচার হয় হচ্ছে নিজেদের মধ্যে একটা ক্লোজ কোর্টে, তারা একটা মিটিং এর মতো বসে গোল টেবিলের মতো করে, অথবা কোর্ট স্টাইলে হতে পারে, সেখানে বিচার হয়, সেটাই কোর্ট মার্শাল বলা হয়, যেটা সাধারণ পাবলিকের প্রবেশ সেখানে নিষেধ। চিটাগাং হিল ট্র্যাক্স রেজুলেশন, অর্থাৎ চট্টগ্রামের যে 3টা পাহাড়ি অঞ্চল আছে, সেখানকার জন্য কিন্তু কিছু
আপনার আইন আছে। তো তার মধ্যে এটা স্যার, একটি 1900 সালের। বলেন। স্যার এখানে প্রাসঙ্গিক একটা প্রশ্ন স্যার, এই ট্রাইব্যুনাল কি এখতিয়ারের দিক থেকে কোর্ট মার্শালের চেয়ে বড় স্যার? বিশ্বের যে এখন ট্রাইব্যুনাল গুলো যখন চলছে, মনে করেন এখন যেটা হ্যাঁ, হচ্ছে আর কি, এই যে আর্মি অফিসারদের যে বিচারিক কার্যক্রম শুরু হ্যাঁ, হয়েছে, হ্যাঁ, এই এটা ট্রাইব্যুনাল কি কোর্ট মার্শাল? এটা তুলনা করার বিষয় না। আচ্ছা এটা আচ্ছা তুলনা আচ্ছা। করাই যায় না। তুলনা করাই যায় না এখন। ট্রাইব্যুনাল বলতে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালও আছে, ন্যাশনাল ট্রাইব্যুনালও আছে, এবং জেলা পর্যায়ে যে ট্রাইব্যুনাল গুলো আছে তার মধ্যে মাদকদ্রব্য জন্য স্পেশাল কিছু ট্রাইব্যুনাল আছে, তারপরে নারী শিশু ট্রাইব্যুনাল আছে, সাইবার ট্রাইব্যুনাল আছে। তো কোন ট্রাইব্যুনালের কথা আপনি বলছেন সেটা ডিপেন্ড করছে। তবে এক কোর্টের সাথে আরেক কোর্টের তুলনা করা যাবে না, কারণ সকল ট্রাইব্যুনালই জেলা জজ ও দায়রা জজ আদালতের সমতুল্য বিচারকের পাওয়ার। ঠিক আছে। আচ্ছা, আর ওখানে ওই আপনি আপনার যেটা এই এই সাক্ষ্য আইনে ব্যবহার হবে এই আর কি। হুম, আর কোর্ট মার্শাল কোন পর্যায়ের বিচারক দিয়ে কোর্ট মার্শাল তৈরি হচ্ছে সেটা ডিপেন্ড করছে। অর্থাৎ এখানে তুলনা করার মানে কম্প্যারিজনের কোনো সুযোগই নেই, সেটা সম্পূর্ণ ভিন্ন আচ্ছা, জিনিস। জি স্যার। তো এই যে হিল ট্র্যাক্স যে রেজুলেশন 1900 সালের, এর ক্ষেত্রেও অর্থাৎ চট্টগ্রাম পার্বত্য জেলাসমূহের জন্য যে আইন, এই আইনের ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য। তাহলে সাক্ষ্য আইন প্রযোজ্য কয়টি ক্ষেত্রে আমরা দেখলাম? 3টি ক্ষেত্রে। জি। এখন আমরা দেখবো তিন। সাক্ষ্য আইন প্রযোজ্য নয় কয়টি ক্ষেত্রে। সাক্ষ্য আইন প্রযোজ্য নয়, 1 নম্বর এফিডেভিট, হলফনামা, শপথনামা বা শপথ গ্রহণ পূর্বক ঘোষণা, যদি কোনো কিছু এফিডেভিট দেওয়া হয় তাহলে এফিডেভিট হচ্ছে বিয়োন্ড এভিডেন্স অ্যাক্ট। তার মানে কোনো কিছু যদি এফিডেভিট করা হয়, এফিডেভিট করলে সেটা সাক্ষ্য আইন এফিডেভিটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এটা অনেকটা সাক্ষ্য আইনের প্রসিডিউরের বাইরে। তারপর কোনো সালিসি কার্যক্রমে মানে কোনো জায়গায় যদি বিচার হয়, বিচারের সময় সাক্ষ্য আইনের প্রযোজ্য হবে না। বিচার আলাদা একটা বিষয়। বিচার অনেক সময় জোর করে চাপিয়ে দেওয়া হয় সিদ্ধান্ত। সেনাবাহিনী আইন 1952 দ্বারা গঠিত সামরিক আদালতে অর্থাৎ কোর্ট মার্শাল দেখেন 1911 সালে যেটা গঠিত হয়েছে, সেই কোর্ট মার্শালে কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য ছিল। কিন্তু পরবর্তীতে বর্তমানে যে কোর্ট মার্শাল 1952 সালের সেনাবাহিনী, তারপরে বিমান বাহিনী আইন 53, নৌবাহিনী অধ্যাদেশ 1961, এই এই যে কোর্ট মার্শাল আছে এগুলোতে আবার সাক্ষ্য আইন প্রযোজ্য না। মানে লেটেস্ট যে কোর্ট মার্শাল সেগুলোতে প্রযোজ্য নাই। কিন্তু আগে 1911 সালে যে কোর্ট মার্শাল ছিল, তার মানে ব্রিটিশ আমলের যে কোর্ট মার্শাল, ওই সময় কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য ছিল। কিন্তু পাকিস্তান আমলের যে কোর্ট মার্শাল আইন হয়েছে সেই সময় এগুলোর ক্ষেত্রে কোর্ট মার্শালে সাক্ষ্য আইন প্রযোজ্য না, তার মানে আলাদা প্রসিডিউরেই সেটা চলবে। উপনিবন্ধক, আমরা উপনিবন্ধক বুঝি না কিন্তু সাব রেজিস্ট্রার ভালোই বুঝি। এবং রাজস্ব অফিসের কার্যক্রমের, রাজস্ব মানে ইনকাম ট্যাক্স বিষয় যেগুলো আছে, রেভিনিউ অফিসার যেটা, এবং আরো রেভিনিউ অফিসার শুধু ইনকাম ট্যাক্স না, আরো আছে। তো তার কার্যালয়েও কিন্তু যদি কোনো কার্যক্রম চলে সাক্ষ্য আইন প্রযোজ্য না। আয়কর কার্যধারার ক্ষেত্রে প্রযোজ্য না। বিভাগীয় অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রেও সাক্ষ্য আইন প্রযোজ্য না। একজন ব্যক্তি তদন্ত করতে গিয়ে সাক্ষ্য আইনের প্রসিডিউর ফলো নাও করতে পারে। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল বলতে কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী তিনি যদি তার দায়িত্ব পালন করে কোনো দুর্নীতি করেন বা কোনো অপরাধ করেন, সেই ক্ষেত্রে তাদের মানে অভ্যন্তরীণ যে বিচার, বিভাগীয় মামলা বলা হয়, সেক্ষেত্রে প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা হবে, এই মামলার বিচার কিন্তু সাক্ষ্য আইন প্রযোজ্য হবে না, মানে আলাদাভাবেই হবে সেটা। এবং ট্রাইব্যুনাল হচ্ছে বিচারিক কার্যের প্রকৃতির হলেও এখানে এখানে আমাদের যে আদালত যে ট্রাইব্যুনাল আছে, ঠিক আছে, এই ট্রাইব্যুনালে সাক্ষ্য আইন প্রযোজ্য নয় এটা না। এই ট্রাইব্যুনাল বলতে এখানে আমাদের আদালতের মতো যে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে না। এটা স্পেশাল অন্য কোনো ট্রাইব্যুনালের কথা বলা হচ্ছে। তো এগুলো হলো সাক্ষ্য আইন কোন ক্ষেত্রে প্রযোজ্য না এবং কোন ক্ষেত্রে প্রযোজ্য সেটা। এবার আমরা চলে যাই, সাক্ষ্য আইন কি স্বয়ংসম্পন্ন আইন? না, সাক্ষ্য আইন স্বয়ংসম্পন্ন আইন না, কিন্তু তামাদ আইন কিন্তু স্বয়ংসম্পন্ন আইন। সাক্ষ্য আইনের অনেক দুর্বলতা আছে এখনো, যেগুলো আমরা লেটেস্ট সংশোধনীতে কিছুটা দুর্বলতা দূর হয়েছে, এবং আরো কিছু অ্যামেন্ডমেন্ট হলে আরো দুর্বলতা দূর হবে। ধারা 3 অনুসারে সাক্ষ্য প্রধানত তিন প্রকার: মৌখিক, দালিলিক মানে ডকুমেন্টারি, ওরাল ডকুমেন্টারি, ও ফিজিক্যাল বা ফরেনসিক। 3 প্রকার, আগে ছিল 2 প্রকার, এখন ফিজিক্যাল বা ফরেনসিক যুক্ত হয়ে 3 প্রকার হয়ে গেছে। আবার সাক্ষ্য সর্বমোট 4 প্রকার: প্রত্যক্ষ বা পরোক্ষ, ডিরেক্ট অর সার্কামস্ট্যান্সিয়াল,
প্রাথমিক বা গৌণ, প্রাইমারি অর সেকেন্ডারি, মৌখিক বা দালিলিক, ওরাল অর ডকুমেন্টারি, মৌলিক বা জনশ্রুতিমূলক, অরিজিনাল অর হেয়ারসে। মানে একজন শুনে তার বক্তব্য যদি আরেকজন পেশ করে, যে হ্যাঁ আমার বাবার মুখে শুনে আমি এটা সাক্ষ্য দিতে আসছি, সেটাকে বলে হেয়ারসে, মানে শোনা কথা বলা। জনশ্রুতিমূলক মানে যে নিজে কোনো কিছু শোনেনি দেখেনি, সে যদি সাক্ষ্য দিতে আসে এটাকে হেয়ারসে এভিডেন্স বলে। আর যদি যে নিজে যা দেখেছে, মানে আই উইটনেস, নিজে যা দেখেছে সে যদি সেটা বলতে আসে, সেটাকে অরিজিনাল বা ডিরেক্ট বলা হবে। এভিডেন্স শব্দটির উৎপত্তি কোথা থেকে এসেছে, মানে অরিজিন ল্যাটিন ওয়ার্ড এভিডেন্ট অর এভিডেন্সিয়া। এভিডেন্স শব্দটির অর্থ হচ্ছে অবভিয়াস টু দা আই অর মাইন্ড, মানে চোখ অথবা মনের কাছে স্পষ্ট মনে হয়, এই এটাকেই বলা হচ্ছে এভিডেন্স বা সাক্ষ্য। এগুলো কিন্তু সাক্ষ্য আইনের কোথাও নাই, এটা রিসার্চ করে ইন্টারনেট এবং অন্যান্য জায়গা থেকে নেওয়া, এবং আমার কাছে সাক্ষ্য আইনের যে মোটা বই আছে সেখান থেকে পাওয়া। উইটনেস মে লাই বাট সার্কামস্টেন্সেস ডু নট লাই। অর্থাৎ সাক্ষী মিথ্যা বলতে পারে, কোনো ব্যক্তি মানুষ মিথ্যা করতে মিথ্যা মিথ্যা কথা বলতে পারে আদালতে দাঁড়িয়ে, কিন্তু পারপার্শ্বিক অবস্থা মিথ্যা বলে না। একটা ক্রাইম সিন কি অবস্থায় আছে সেটা কিন্তু মিথ্যা বলবে না, অর্থাৎ পারপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলো মিথ্যা বলবে না। এক জায়গায় যদি রক্ত পড়ে থাকে তাহলে বুঝতে হবে এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো অপরাধের ঘটনা ঘটতে পারে। তার মানে রক্ত এটা একটা আলামত, আলামত কখনো মিথ্যা বলে না, সেটা বলা হচ্ছে। তার মানে সাক্ষ্য আইন দ্বারা বোঝাচ্ছে যে মানুষের মুখের বক্তব্য থেকে যদি আলামত থাকে, আলামতের গুরুত্ব বেশি। একটা মাদক মামলায় বলা হচ্ছে যে এই ব্যক্তি 5 গ্রাম হেরোইন নিয়ে ধরা পড়েছে, তাহলে যখন সাক্ষী হবে ওই 5 গ্রাম হেরোইন কিন্তু আদালতে উপস্থাপন করতে হবে, যে এই সেই হিরোইন, এই সেই আলামত। কেউ যদি বলে যে আমাকে চাকু দিয়ে আঘাত করেছে, তাহলে ওই চাকুটা আদালতে আলামত হিসেবে উপস্থিত করতে হবে সাক্ষ্য গ্রহণের সময়, যে এই সেই চাকু বা অস্ত্র যেটা দিয়ে আঘাত করেছে। তার মানে আলামত মিথ্যা হতে পারে না। আলামত না থাকলে কিন্তু মামলা প্রসিকিউশন পক্ষ অনেক সময় ফেল হয়ে যায়, আসামি খালাস পেয়ে যায়। তার মানে আলামতটাই হচ্ছে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের মধ্যে পড়ে। প্রিজাম্পশন, প্রিজাম্পশন যেটা আদালত প্রিজুম করে, মানে অনুমান, এটা কিন্তু 3 প্রকার। যেটা মে প্রিজুম, প্রিজুম হচ্ছে ভার্ব, আর প্রিজুমের নাউনই হচ্ছে প্রিজাম্পশন। তো কি কি ক্ষেত্রে আদালত প্রিজুম করতে পারে আমরা দেখব। তো 1 নম্বরে হচ্ছে মে প্রিজুম, যেটা রিবিউটেবল অর্থাৎ খণ্ডনযোগ্য। আদালত যদি কোনো কিছু ধরে নেয় বা ধরে নিতে পারে এরকম যদি বিষয় হয়, যেটা দুর্বল প্রিজাম্পশন, এই দুর্বল প্রিজাম্পশনের ক্ষেত্রে এটা রিবিউট করা যাবে, অর্থাৎ এখানে জেরা করে সাক্ষ্য প্রমাণের দ্বারা এটা ভুল প্রমাণ করা যেতে পারে। শ্যাল প্রিজুম, এটাও রিবিউটেবল। শ্যাল প্রিজুম যেখানে আদালত অবশ্যই এটা ধরে নিবে, কিন্তু এটাও খণ্ডনযোগ্য, অর্থাৎ সাক্ষ্য প্রমাণে আদালতকে ভুল প্রমাণ করা যাবে, আদালত যেটা ধরে নিচ্ছেন। এবং 3 নম্বরে হচ্ছে কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ শব্দের মধ্যে প্রিজাম্পশন বা প্রিজুম শব্দটা নেই, এই কারণে অনেকেই মনে করেন মে প্রিজুম শ্যাল প্রিজুম, প্রিজাম্পশন 2 প্রকার, কিন্তু আসলে না। কনক্লুসিভ প্রুফ ইজ অলসো এ প্রিজাম্পশন। তার মানে কনক্লুসিভ প্রুফ প্রুফ কিন্তু এক ধরনের প্রিজাম্পশন, মানে আদালত এমন বিষয় ধরে নেবেন যেটা ইরিবিউটেবল বা অখণ্ডনযোগ্য, যেটা বিষয়ে সাক্ষ্য প্রমাণ দিয়ে মিথ্যা প্রমাণের কোনো সুযোগ নাই, এটা অখণ্ডনযোগ্য, মানে আদালত যেটা ধরে নিল সেটাকে আর সরানো যাবে না। এই 3 প্রকারের প্রিজাম্পশন আমরা দেখতে চলেছি সাক্ষ্য আইনে। প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, মানে কোনো ঘটনার বিষয়ে যদি আদালত কোনো কিছু ধরে নেয় সেটাকে ন্যাচারাল প্রিজাম্পশন বলা হয়। প্রিজাম্পশন অফ ফ্যাক্টকেই ন্যাচারাল প্রিজাম্পশন অপর নাম। তো প্রিজাম্পশন অফ ফ্যাক্ট, ফ্যাক্ট আমরা পাবো হচ্ছে যেটা রিপিটেবল, ধারা 86, 88 এবং 90, এই 3টা ধারাতে আমরা পাবো। আমরা আজকে না, পরবর্তী কোনো ক্লাসে পড়বো, রুটিন দেখে নেবেন। প্রিজাম্পশন অফ ল, যেটাকে আর্টিফিশিয়াল প্রিজাম্পশন বলা হচ্ছে। আচ্ছা, প্রিজাম্পশন অফ ল কে আর্টিফিশিয়াল প্রিজাম্পশন বলার কারণ হচ্ছে আইন তো মানুষ তৈরি করছে, তাই নয় কি? আইন সৃষ্টি করছে মানুষ, আর মানুষ যেটা সৃষ্টি করে সেটা কি আর্টিফিশিয়াল বিষয়, আর ঘটনা তো ন্যাচারালি হয়। তো এই কারণে যেহেতু আইন সৃষ্টি করেছে মানুষ, তাই এটাকে আর্টিফিশিয়াল প্রিজাম্পশন বলা হচ্ছে। রিপিউটেবল আর্টিফিশিয়াল প্রিজাম্পশন বা প্রিজাম্পশন অফ ল আছে হচ্ছে 79 থেকে টানা 85 পর্যন্ত, 89, 105, 107 থেকে 111 পর্যন্ত।
এবং এর মধ্যে দুইটা ইরিভিউটেবল সেকশন আছে, 41 এবং 112। তো এগুলো আপনাদের আগেই ধারণা দিয়ে দিলাম। এই জিনিসগুলো সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে দিয়েছি, প্রয়োজনে ক্লাস শেষে ক্রস চেক করে নিতে পারেন ওই ধারাগুলোতে কি বলছে। অথবা ওই ধারাগুলো যখন আমরা পড়ে নিব, পড়ে নেওয়ার পরে আমার যখন ক্লাস শেষ হবে তখন তো আপনারা রিভিশন করবেন। যেমন আমি পরীক্ষা নিব আপনাদের যখন, মেবি 21 তারিখে পরীক্ষার ডেট রাখলাম এই সাবজেক্টের, 21 তারিখে পরীক্ষা দেওয়ার সময় তো আপনি এগুলো রিভিশন করবেন, তখন এগুলো মিলিয়ে নেবেন এবং আমার ভিডিও দেখে সেগুলো বোঝার চেষ্টা করবেন। এরপরে দেখেন, ফৌজদারি মামলা ও দেওয়ানি মামলার ক্ষেত্রে সাক্ষ্য আইনের প্রয়োগের তুলনা, অর্থাৎ দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলাই তো, সিভিল ক্রিমিনাল উভয় মামলাতে এই এভিডেন্স অ্যাক্ট কাজে লাগে, কিন্তু কিছুটা প্রয়োগের ক্ষেত্রে ভিন্নতা আছে। কেমন? প্রমাণাধিক্য বা সম্ভাব্যতার আধিক্য রায়কে প্রভাবিত করে না এখানে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে, আর সিভিল কেসের ক্ষেত্রে রায়কে প্রভাবিত করে। অর্থাৎ যদি আমরা বলি প্রমাণ আংশিকভাবে হয়েছে বা পুরোপুরি হয়নি, সেক্ষেত্রেও সিভিল মামলায় সিদ্ধান্ত আসতে পারে বাদীর পক্ষে। কিন্তু ক্রিমিনাল মামলায় যদি বাদী পুরোপুরি ভাবে একেবারে বিয়ন্ড ডাউট, মানে সন্দেহের উপরে গিয়ে সম্পূর্ণভাবে যদি মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়, সামান্য মনে করেন 99% মামলা প্রমাণ করেছে, 1% প্রমাণ হয়নি, তাও এখানে আসামি খালাস পাবে ক্রিমিনাল মামলায়। তার মানে রায়কে প্রভাবিত করে না প্রমাণাধিক্য, এখানে 100% প্রমাণ করতে হয়। আর সিভিল মামলার ক্ষেত্রে কম বেশি হলেও রায়কে প্রভাব করতে পারে, যদি 50%ও প্রমাণ করতে পারে তাও রায় প্রভাবিত হবে। আর এখানে ক্রিমিনাল মামলায় রায় প্রভাবিত হবে না, মানে 100%ই প্রমাণ করতে হবে। বেনিফিট অফ ডাউট নীতি প্রয়োগ, অর্থাৎ আসামির পক্ষে আসামির সুবিধা পাবে। অর্থাৎ কোনো মামলায় প্রমাণের ক্ষেত্রে যদি বেনিফিট অফ ডাউটের বিষয় তৈরি হয়, বেনিফিট অফ ডাউটটা কি? বেনিফিট মানে সুবিধা, মানে সন্দেহের সুবিধা কে পাবে? আসামি পাবে ক্রিমিনাল মামলায়, অর্থাৎ প্রয়োগ আছে। আর সিভিল মামলায় বেনিফিট অফ ডাউটের কোনো কি নাই, স্থান নাই বা ধারণাই নাই এখানে। মনে করেন একটা সন্দেহ তৈরি হচ্ছে যে আসামি অপরাধ করেছে কিনা, মামলা প্রমাণও হলো না আবার মিথ্যা প্রমাণও হলো না, মাঝখানে ঝুলে গেল, তাহলে কি করতে হবে? আসামিকে খালাস দিতে হবে। যদি আসামি নির্দোষ হয় তাহলে একজন নির্দোষ ব্যক্তিকে কি করা যাবে না, সাজা দেওয়া যাবে না। প্রয়োজনে একটা দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাক, এটা হচ্ছে সাক্ষ্য আইনের নীতি। বলা হচ্ছে যে প্রয়োজনে একটা দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ ব্যক্তিকে সাজা দেওয়া যাবে না। তাই যখন সন্দেহ তৈরি হবে ছেড়ে দেন, দরকার নাই। প্রয়োজনে সে অপরাধী হোক, সে যদি আবার অপরাধ করে প্রয়োজনে তাকে সাজা দেওয়া যাবে, কিন্তু তারপরেও যিনি নিরপরাধ ব্যক্তি তাকে সাজা দেওয়া যাবে না। তাই সন্দেহের সুবিধা আসামি সবসময় পায়। সাক্ষ্য আইনের বিধানসমূহ শিথিলযোগ্য নয়, মানে এটা খুবই স্ট্রিক্ট ক্রিমিনাল মামলার ক্ষেত্রে। সিভিল মামলার ক্ষেত্রে কিছুটা শিথিলযোগ্য, মানে ফ্লেক্সিবল। সাক্ষ্য আইনের ধারাসমূহ, বিশেষ করে কিছু কিছু ধারা আছে যেগুলো শুধুমাত্র ক্রিমিনাল কেসে কাজে লাগে, যেমন 24 থেকে 30, 32, 53 থেকে 54। এই ধারাগুলো সিভিলের কোনো কাজ নাই, শুধুমাত্র ক্রিমিনালি কাজে লাগে। এবং সিভিলে সিভিলে 17 থেকে 23, 31, 115 থেকে 117, এই সেকশনগুলো স্পেশালি অনলি ফর সিভিল শুট, অর্থাৎ সিভিল কেসের ক্ষেত্রে বা শুটের ক্ষেত্রে প্রযোজ্য। ক্রিমিনাল কেসে এই সেকশনের প্রয়োগ নাই। এবং অন্যান্য যে সেকশন গুলো থাকলো সেগুলো সেগুলো সিভিল ক্রিমিনাল উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। জবানবন্দি বা জেরা, জবানবন্দি ও জেরার ক্ষেত্রে আসামির সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, ধারা 120। অর্থাৎ আসামি হ্যাঁ, তো আমরা আলোচনা করছিলাম যে সাক্ষ্য আইনের প্রয়োগ ক্রিমিনাল এবং সিভিল কেসের ক্ষেত্রে কি কি ভিন্নতা আছে। জবানবন্দি বা জেরা এগুলো গ্রহণের সময় আসামি সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, অর্থাৎ আসামি যদি নিজে থেকে সাক্ষ্য দিতে না চায় তাহলে আসামি আমি নির্দোষ এটা বলার পরে সে মুখ বন্ধ করে থাকবে, আর কিছু বলার দরকার নেই। অর্থাৎ মামলা যে করবে সেই মামলা প্রমাণ করবে, আসামিকে জেরা চলে না, আসামি সাক্ষ্যদানে বাধ্য নয়। তবে আসামি যদি সাপই সাক্ষ্য নিজ থেকে দেয় তাহলে তাকে জেরা করা যাবে। বিবাদী বা প্রতিবাদীর, বিবাদীর অপর নামে প্রতিবাদী যে সাক্ষ্য সেটা গ্রহণযোগ্য। অর্থাৎ সিভিল মামলায় বাদী বিবাদী উভয় পক্ষ থাকে,
যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে বিবাদী বলা হয় বা ডিফেন্ডেন্ট। তো বিবাদী কিন্তু সাক্ষ্য দিতে হবে। আপনার ক্রিমিনাল মামলায় শুধুমাত্র যারা মামলা করেছে অর্থাৎ প্রসিকিউশন পক্ষ, বাদী পক্ষই কিন্তু সাক্ষ্য দিয়ে মামলা প্রমাণ করার চেষ্টা করে, অর্থাৎ প্রমাণের দায়িত্ব বাদী পক্ষের থাকে। আর সিভিল মামলায় কিন্তু প্রাথমিকভাবে যদিও বাদী পক্ষের প্রমাণের দায়িত্ব থাকে মামলা, কিন্তু বাদী বিবাদী উভয় পক্ষকে কিন্তু মামলা প্রমাণ করতে হয়, এটাই হচ্ছে সাধারণ নিয়ম। বিবাদী বা প্রতিবাদীকে জেরা করা যাবে, অর্থাৎ এখানে সিভিল মামলায় বাদী বিবাদী, বাদীর সাক্ষী বাদী দিবে, আসামি বিবাদী পক্ষের আইনজীবী বাদীকে জেরা করবে। আবার অপর পক্ষের অর্থাৎ বিবাদী পক্ষ সাক্ষী দিবে, বাদী পক্ষের আইনজীবী আবার বিবাদী পক্ষের সাক্ষীকে জেরা করবে। অর্থাৎ ভাইস ভার্সা, উভয় পক্ষের এখানে অধিকার সমান এবং নিজ নিজ দাবি বা মানে সিভিল মামলায় উভয় পক্ষকে প্রমাণ করতে হয়। একটা মামলায়, সিভিল মামলায় বাদী পক্ষ বলছে যে এই জমিটা আমার, এই জমির মালিক আমি। বিবাদ এসে বলছে যে না, ওই জমিটা বাদীর না বরং আমার। তার মানে লিখিত জবাবে উল্টো কথা বলছে। এখন ওই জমির যে মালিক বাদী সেটা বাদীকে প্রমাণ করতে হবে। আর অপরপক্ষ বিবাদী পক্ষ যদি দাবি করে যে হ্যাঁ ওই জমির মালিক আমি, তাহলে বিবাদী পক্ষকেও সেটা প্রমাণ করতে হবে যে ওই জমির মালিক আমি। কিন্তু ক্রিমিনাল মামলার ক্ষেত্রে মনে করেন একজনের বিচার হচ্ছে মার্ডার কেসের জন্য, তো যারা মামলা করেছে বাদী পক্ষ তাদেরকে প্রমাণ করতে হবে যে মিস্টার এক্স এই মামলার আসামি, সে এইভাবে ভিকটিমকে খুন করেছে মার্ডার কেসের ক্ষেত্রে। এবং যদি আসামি কোনো বক্তব্য পেশ না করে, তাহলে এখানে আসামি নিজেকে নির্দোষ দাবি করার পর নির্দোষ প্রমাণ করার দরকার নেই। যেমন সিভিল মামলায় ওই জমিটা আমার এই কথাটা প্রমাণ করার দরকার আছে বিবাদীকেও, কিন্তু ক্রিমিনাল মামলায় আসামিকে প্রমাণ করার দরকার নাই যে এই মামলায় আমি নির্দোষ। শুধু শুধুমাত্র দাবি করবে আমি নির্দোষ, বাদী পক্ষ তাকে দোষী প্রমাণ করবে। তার মানে এখানে আসামিকে নিজের মামলা প্রমাণ করতে হয় না। অনুমান বা প্রিজাম্পশন, আসামি সম্পূর্ণ নির্দোষ ধরে বিচার কার্য শুরু হয়। মানে এখানে বাংলাদেশ আইনের যেটা প্রযোজ্য আমাদের ক্ষেত্রে এবং ভারতীয় উপমহাদেশ সব ক্ষেত্রে এটা তাই। সিভিল ল সিস্টেমে যেটা, সিভিল ল সিস্টেম এবং আহ, মানে সরি আমাদের কমন ল সিস্টেম, কমন ল সিস্টেমে যেটা বিষয় যে আসামিকে সম্পূর্ণ নির্দোষ ধরে বিচার কার্য শুরু করতে হয়। কিন্তু কিছু কিছু দেশ আছে যে আসামিকে দোষী ধরে বিচার কার্য শুরু হয়, সেইটা ভিন্ন, সেটা সিভিল ল সিস্টেম, কিন্তু এখানে কমন ল সিস্টেম। এবং এছাড়াও আরো কিছু অন্যান্য আইন আছে, যেমন রোমান ল আছে, আইনের একেবারে ভিন্নতা আছে। এমন অনুমান অনুপস্থিত তো এখানে, আসামি যেহেতু নাই ক্রিমিনাল সিভিল মামলায়, তাই এখানে আসামি নির্দোষ না দোষী এটা কিন্তু অনুমান করার সুযোগ নাই। তো এই হচ্ছে বেসিক পার্থক্য। এগুলো কেন আলোচনা করেছি, সাক্ষ্য আইনের প্রয়োগযোগ্যতা কিভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করছি, সাক্ষ্য আইন সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি। এটা আপনার এমসিকিউ পরীক্ষায় কাজে লাগবে না, কিন্তু সাক্ষ্য আইন বুঝতে আপনার এই আলোচনাটা জরুরি। এরপরে আমরা দেখে নিব সাক্ষ্য আইনের বিন্যাস বা চেহারাটা কেমন, কোথায় কি আছে। দেখেন, দেখেন প্রথমে বলেছিলাম তিনটা খণ্ড, তিনটা খণ্ড, অধ্যায় আছে 11টা, 11টা। প্রথম অধ্যায়ে 1 থেকে 4টা মাত্র ধারা, প্রস্তাবনা, আইনের শিরোনাম মানে আইনের হেডিংটা কি হবে, নামটা কি হবে, কিছু সংজ্ঞা আছে, ব্যাখ্যা আছে এবং অন্যান্য। দ্বিতীয় অধ্যায়ে 5 থেকে 55 বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা, এটাকে এই প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি, মানে এই মামলায় এটা রেলিভেন্ট কি রেলিভেন্ট না। মনে করেন আমি যে আপনাদের সাথে কথা বলছি, তো আমি যদি কথা ক্লাস রিলেটেড বলি তার মানে রেলিভেন্ট কথাবার্তা বলছি। আর ক্লাসের বাইরে যে যদি কোনো কথাবার্তা বলি সেটাকে বলে ইরেলিভেন্ট কথাবার্তা। যেমন আমি একটু আগে, বিরতির আগে আমি পড়াতে শুরু করে বললাম সাক্ষ্য আইন বুঝতে হবে। তো আমি একটা মামলার উদাহরণ দিলাম, আমার আজকের ডিসচার্জের পিটিশন দিয়েছিল আসামি পক্ষ। তো এইটা কিন্তু একটা রেলিভেন্ট বক্তব্য, কারণ এই পড়ানোর সাথে এটা যায়, পড়ানোর বাইরে তো আর গল্প করছে না। এখন যদি আমি ভিন্ন একটা গল্প করি, আমার পরিবারের কোনো সদস্যের কোনো অ্যাচিভমেন্ট নিয়ে যদি কথা বলি, আমার সন্তানদের কিংবা আমার এই এই ধরনের যদি
মানে যেটা আপনার কখনো আইনজীবী হিসেবে না, অন্য একটা বক্তব্য, যে মনে করেন যদি আমি একটা কথা বলি যে আমি একটা বই লিখছি, সেটা হচ্ছে উপন্যাসের বই বা কবিতার বই, এই বিষয়টা আপনাদের সাথে যদি আমি একটু আলোচনা করি, আর সেটা হয়তো বা অনেকের শুনতে খারাপ লাগতে পারে, খারাপ আর ভালো লাগতে পারে, যে আমার তৈরি একটা বই আসছে মার্কেট, উপন্যাস বা আপনার কবিতার। তো এটা আসলে উদাহরণ দিলাম, আসলে কোনো এই মুহূর্তে আসছে না, ভবিষ্যতে আসতে পারে। তো এই যে আলোচনাটুকু, এটা কিন্তু অপ্রাসঙ্গিক। তার মানে আমি পড়াচ্ছি সাক্ষ্যায়ন, কোথায় আমার কবিতার বই নিয়ে গল্প শুরু করে দিয়েছি। তো এটা অপ্রাসঙ্গিক। তো এটা কিভাবে আদালতে কাজে লাগবে? মনে করেন একটা বিচার হচ্ছে যে মিস্টার রহিম তার স্ত্রীর কাছ থেকে বা স্ত্রীর পরিবারের কাছ থেকে যৌতুক চেয়েছে কিনা, যৌতুকের মামলা হচ্ছে। এখন যদি কেউ যদি বক্তব্য যে স্যার এর বংশ এরকম, এর ভাইয়ের এরকম স্বভাব ছিল, এর ভাইয়েরও একটা মামলা ছিল এবং ওই মামলায় আসামির সাজা হয়, তাহলে ভাই, আরেক ভাই, এখানে ক্রিমিনাল বিষয়, কিন্তু একজন অপরাধ করলে আরেকজনের উপরে বর্তায় না। তো রহিমের ভাই করিম বড়, এখন করিম যদি একটা যৌতুকের মামলায় 1 বছরের সাজা প্রাপ্ত হয়, তো সেটা রহিমের ক্ষেত্রে কোনো কাজে লাগবে না এবং সেটা প্রাসঙ্গিক না। যদি আমি এটা বোঝানোর চেষ্টা করি এরা বংশীয় ভাবে এরকম যে শুধুমাত্র বিয়ে করে শ্বশুরের কাছ থেকে যৌতুক চাই, এর বড় ভাইও চেয়েছিল, তো এই বক্তব্য আদালতে যদি বাদীপক্ষ তুলে, তাহলে এটা অপ্রাসঙ্গিক। আমার এই আসামি কি কি করেছে, অর্থাৎ যদি ওই মামলায় যদি আমি আসামি পক্ষ হয়ে বলবো যে ইওর অনার আই অবজেকশন, আই অবজেক্ট, দেখবেন এই কথাবার্তা অনেক সময় সিনেমাতে নাটকে দেখবেন যে যেটা মেনে নিতে চায় না, আই অবজেক্ট, বাধা দেয়, মানে আমি এখানে আপত্তি উত্থাপন করছি কেন, এটা অপ্রাসঙ্গিক কথা। আমার মক্কেল কি করেছে সেটা দেখেন, আমার মক্কেলের পরিবার কি করেছে সেটা বিষয় না। আবার যদি এটা বলি যে এই আসামি যে এই আসামি এর আগেও একটি মামলাতে তার আগের স্ত্রী ছিল এবং ওই স্ত্রীর কাছ থেকেও যৌতুক চেয়েছিল এবং তার নামে মামলা হয়েছিল, এবং ওই মামলায় আসামির কি হয়েছে, 1 বছরের জেল হয়েছে, এই একই আসামির। তাহলে মিস্টার রহিম আসামি, আগের মামলাতেও একই ধরনের মামলাতে সাজা প্রাপ্ত হয়েছে, এটা প্রাসঙ্গিক। তার মানে তার স্বভাবই হচ্ছে যৌতুক চাওয়া, তার পরিবারের স্বভাব কি সেটা ম্যাটার না। তাহলে কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক না, যেটা প্রাসঙ্গিক সেটা আদালতে কথা বলা যাবে, আর যেটা প্রাসঙ্গিক না সেটা আদালতে কথা বলা যাবে না। তো অ্যাডভোকেট হিসেবে প্রথমত আপনাদের এইটা বুঝতে হবে যে একটা মামলা আদালতে হিয়ারিং এর সময় কোনটা কথা বলা যায় কোনটা বলা যায় না, এই কমন সেন্সটার নামই হচ্ছে প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি। তাহলে এই কমন সেন্স তৈরি করতে কিন্তু বছরের পর বছর চলে যায় অনেক আইনজীবীর। বাসেত ভাই লাইনে আসেন। জি স্যার, আসসালামু আলাইকুম। তাহলে মনে করেন যে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে আমি বলছি আদালতে কোন কথা বলা যাবে এই মামলাতে এবং কোন কথা বলা যাবে না, এটাই হচ্ছে প্রাসঙ্গিকতা বা রেলিভেন্স ইংরেজিতে। তার মানে মামলা একটা বিষয় হয়েছে আর আমি অন্য গল্প আদালতে করলে আদালতের মূল্যবান সময় নষ্ট হবে না, আদালত বিরক্ত হবে না, অপর পক্ষের আইনজীবী খেপে যাবে না। জি জি জি, অবশ্যই। তাহলে একটা সাধারণ মানুষ যার অ্যাডভোকেট হিসেবে লাইসেন্স নাই, এবং একজন অ্যাডভোকেট যার লাইসেন্স আছে, যে প্র্যাকটিস করে, এবং একজন নতুন আইনজীবী বা নবীন আইনজীবী, এবং একজন মোটামুটি প্র্যাকটিস করে 4-5 বছর বা 10 বছর প্র্যাকটিস করে একটু পাকাপোক্ত হয়েছেন, একটু অভিজ্ঞতা সম্পন্ন হয়েছেন, তো তার মধ্যে একটু পার্থক্য কি, এই যে প্রাসঙ্গিকতা আরো ভালো ডিপলি বুঝতে পারা। তো সাক্ষ্য আইন বুঝতে পারার প্রথম সিঁড়ি হচ্ছে প্রাসঙ্গিকতা ভালো করে বুঝতে পারা। তার মানে কি বিষয়ে সাক্ষ্য প্রদান করতে হবে বা কি প্রমাণ করতে হবে, এই জিনিসগুলো ধরতে পারা। তো এটা কমন, মানে বোঝার চেষ্টা করবেন, এই ধরনের আমি কিন্তু এমসিকিউ প্রশ্ন আপনাদেরকে দিব যে কোনটা প্রাসঙ্গিক কোনটা প্রাসঙ্গিক না এই মামলায়। হ্যাঁ, এই ধরনের বেশ কিছু এমসিকিউ প্রশ্ন আছে আমার, আপনাদের ক্লাস টেস্টের জন্য রেডি করা। তৃতীয় অধ্যায় বলা হচ্ছে, এখানে প্রথম খণ্ড শেষ, দ্বিতীয় খণ্ড শুরু হলো। তৃতীয় অধ্যায়ের 56 থেকে 58, মাত্র তিনটা তিনটা সেকশন, 56, 57, 58। প্রাসঙ্গিক বিষয় যখন প্রমাণের প্রয়োজন নেই, অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যেগুলো প্রমাণের দরকার নেই, আদালত জানেই। সপ্তাহে কত দিন বাসেত ভাই বলেন? 7 দিন। মানে পৃথিবীর
সব দেশেই কিন্তু মোটামুটি যেগুলো সভ্য দেশ সবগুলোতে সপ্তাহে 7 দিন। এখন রবিবার, সোমবার এইভাবে বলি, বা সানডে মানডে ইংরেজিতে বলি আর বাংলাতে বলি, বা অন্য কোনো ভাষাতে বলি, তাই না? জি জি, হিন্দিতে রবিবারকে কি বলে? গুরুবার মেবি, তাই না? তো হতে যেটাই পারে, হোক না আমার কেন, আমার জানা নেই আসলে। তো যেই ভাষাতে হোক না কেন, সপ্তাহে 7 দিন, এটা এটা একটা ইউনিভার্সাল বা বিশ্বজনীন বিষয়, সবাই এটা মানে, তাই না? জি তো স্যার। আমি আমি অ্যাডভোকেট হিসাবে বা মক্কেল যদি জানে সপ্তাহে 7 দিন, আদালত কি জানেন না যে সপ্তাহে 7 দিন? অবশ্যই জানি। তো এই যে জিনিসগুলো আদালতের সচরাচর মানে জানা উচিত একজন মানুষ হিসাবে। যেমন অ্যাডভোকেট, আপনি আইন জেনে অ্যাডভোকেট হচ্ছেন পরীক্ষা দিয়ে পাশ করে, তেমন উনিও তো আইন জেনেই পরীক্ষা দিয়ে পাশ করে বিচারক হয়েছেন। তো তারও কমন সেন্স কিছু আছে আইনের বিষয় এবং আইনের বাইরের বিষয়। তো যেগুলো একজন আইনজীবীর মানে আইনজীবীর জানা দরকার, সেগুলো একজন বিচারকের অলরেডি জানা উচিত। এই কারণেই তিনি বিচারকের আসনের বসেছেন, এই সম্মান তিনি অর্জন করেছেন, সেই ক্ষমতা তার আছে, এই জ্ঞান তার আছে বলেই তাকে দেওয়া হয়েছে। যার জ্ঞান নাই, কমন সেন্স নাই, ইডিয়ট, সে তো আর বিচারক হতে পারে না। জি স্যার। তো এই যে কমন সেন্সে যেগুলো জানা উচিত বিচারক হিসেবে, যেগুলো জানা দরকার, সেগুলো প্রমাণ করা দরকার না। যেমন সপ্তাহে 7 দিন, এই জিনিসগুলো, এক মাসে 12, সরি, এক মাসে 30 দিন, বা এক বছরে 12 মাস, এই জিনিসগুলো যখন আমরা এই ধারাগুলো পড়বো আরো ডিটেল এই জিনিসগুলো যাবো। জাস্ট আমি সিমিলার কিছু বিষয় বলে দিলাম যেন সাক্ষ্য আইন ইন্টারেস্টিং হয় আপনাদের কাছে এবং সহজ মনে হয়। এরপরে চতুর্থ অধ্যায় 59 থেকে 60, মৌখিক সাক্ষ্য, মানে এখানে কিভাবে ওরাল এভিডেন্স দেওয়া হবে। যেমন মুখে বলতে হবে আদালতে দাঁড়িয়ে, কোনো লিখিত কাগজ দিলে হবে না। এবং কিভাবে বলবে, কে বলবে, কার কথা কে বলবে, ডিটেলস এখানে বলা আছে 2টি ধারাতে। পঞ্চম অধ্যায় 61 থেকে শুরু করে 90, দেখেন অনেকগুলো সেকশন ডেডিকেটেড করা আছে এই অধ্যায়ের জন্য। এখানে দালিলিক সাক্ষ্য বা ডকুমেন্টারি এভিডেন্স এর কথা বলা আছে। তার মানে কোন কোন ডকুমেন্ট আদালতে দেওয়া যাবে। যেমন রহিম এবং রুনার মধ্যে বিয়ে হয়েছে, মানে একটা মুসলমান ছেলে একটা মুসলমান মেয়ের মধ্যে বিয়ে হয়েছে, তাহলে আইনত একজন মুসলিম নারী পুরুষের বিয়ে প্রমাণের সবচেয়ে বড় ডকুমেন্ট কি বলেন তো? কাবিননামা। তাদের কাবিননামা। কাবিননামা যদি আদালতে দাখিল করে, তাহলে এটাই হচ্ছে একটা দালিলিক ডকুমেন্ট তাদের বিয়ে প্রমাণের জন্য, তাই না? এটা জি আইন স্যার। সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, বিয়ে প্রমাণের সবচেয়ে বড় এখানে ডকুমেন্ট। এছাড়াও আরো ডকুমেন্ট থাকতে পারে, বিয়ের ভিডিও, কাপলের ফটো। এখন যদিও এআই এর যুগ, এখন ফটো তৈরি করা যায়, বিয়ের ফটো ভিডিও তৈরি করা, এগুলো ফেক হতে পারে, কিন্তু কাবিননামাও ফেক হতে পারে। এখন এক পক্ষ কাবিননামা দিল, আরেক পক্ষ বলতে পারে কাবিননামা মিথ্যা, তখন আবার কাজের মূল ভুলুম তলব করবে। একটা ভুলুম বই থাকে না, যেখানে বিয়ের পড়ানো হয় এবং আপনার কাবিননামা সই করা হয় উভয় পক্ষের। জি স্যার, আবার সাক্ষীও তো তো স্যার লাগে কাবিননামা যখন হ্যাঁ, তৈরি হয়। হ্যাঁ, তো এখানে যে কাবিননামাটা, এটা সার্টিফাইড কপি দেওয়া হয়। তো এইটা হচ্ছে ওই ভলিউমের একটা সত্যায়িত কপি, যেটা কাজী দিয়ে থাকেন। বুঝতে পেরেছেন? এখন জি সেটা স্যার। নিয়ে যদি সেটা নিয়ে যদি প্রশ্ন হয়, তাহলে মূল ভলিউম নিয়ে আসবে, মূল ভলিউম দিয়ে প্রমাণ হবে। এগুলো হচ্ছে দালিলিক সাক্ষ্য। আরো অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, ষষ্ঠ অধ্যায় 91 থেকে 100, দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। এখন একজন মুখে এসে বলল যে আমার বিয়ের কাবিন নামায় মোহরানা আছে 5 লক্ষ টাকা, কিন্তু অপরপক্ষ কাবিন নামাটা দিয়ে বলছে স্যার না, এখানে দেখেন 5 লক্ষ টাকা না 2 লক্ষ টাকা। অর্থাৎ যে ব্যক্তি মুখে কথা বললো সে মিথ্যা বলল, এবং কাগজে যেটা লেখা আছে সেটা কি সঠিক। জি এখন জি মূল স্যার। ভলিউম মূল ভলিউম যদি নিয়ে আসা হয়, সেখানে যদি 5 লক্ষ থাকে 5 লক্ষ, 2 লক্ষ থাকে 2 লক্ষ। তার মানে মুখের কথা এখানে কথা না, যেটা কাগজে লেখা আছে সেটাই কি মূল কথা, তাই না? জি স্যার। এখন মনে করেন চেকের মামলার ক্ষেত্রে, এখন যদি বলে যে চেকে আমার 10 লক্ষ টাকার চেক দিয়েছে, এখন চেক তুলে দেখা যাচ্ছে 10 লক্ষ টাকা না 10,000 টাকা, একটা শূন্য হয়তো বা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, হয়তো বা অঙ্কে লিখেছে একটা শূন্য বাড়িয়ে দিয়েছে, কিন্তু কথাতে তো শূন্য বাড়াতে পারবে না, পরিবর্তন করা জি সম্ভব স্যার। না। কথায় লেখা থাকে 10,000, 10 লক্ষ। তো এখানে চেক দেখলেই বোঝা যাবে আসলে 10 লক্ষ না 10,000। তো তার মানে মুখের কথাটা বর্জন হয়ে যাবে।
কার্যকর হবে না যখন দলিল দেখাবো। তাই প্রথমে আমরা একটা লাইন দেখলাম যে সাক্ষী মিথ্যা বলতে পারে, তো পারিপার্শ্বিক সাক্ষ্য মিথ্যা বলবে না, আলামত মিথ্যা বলবে না। তার মানে আলামতের গুরুত্ব বেশি, ডকুমেন্টারি এভিডেন্সের গুরুত্ব বেশি ওরাল এভিডেন্সের থেকে। কারণ মানুষ দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু ডকুমেন্ট থাকলে ডকুমেন্ট তো মিথ্যা কথা বলবে না, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে দ্বিতীয় খণ্ড শেষ। দ্বিতীয় খণ্ডে দেখেন কি বলা হচ্ছে, প্রাসঙ্গিক বিষয় যখন প্রমাণের প্রয়োজন হয় না, মানে কিছু কিছু জিনিস প্রমাণ করা যাবে না, দরকার নাই, মৌখিক দালিলিক এই বিষয়গুলো বলা হচ্ছে। তার মানে এখানে কি ধরনের সাক্ষ্য দিতে হবে। এবার তৃতীয়, অর্থাৎ কে সাক্ষ্য দিবে, কিভাবে দিবে। আমরা তিনটা প্রশ্ন পড়ছিলাম না, যে কার দ্বারা এবং কি পদ্ধতিতে সাক্ষ্য উপস্থাপন করা হবে। সপ্তম অধ্যায় শুরু হলো 101 থেকে 114, প্রমাণের দায়িত্ব বা ভার। অর্থাৎ একটা মামলা যখন করা হবে, এই মামলাটা প্রমাণ করার দায়িত্ব কার? সাধারণত বাদী পক্ষের, কারণ বাদী মামলা জি করেছে। স্যার। যে যা দাবি করবে তাকেই তা প্রমাণ করতে হবে, এটা হচ্ছে মূল বক্তব্য। একজন বলছে যে আহ, ওই ব্যক্তি আমার স্বামী, তাহলে ওই মহিলাকে প্রমাণ করতে হবে কাবিননামা দিয়ে এবং সাক্ষী দিয়ে, যদি অপরপক্ষ অস্বীকার করে। তো আমরা 101 থেকে 114 পর্যন্ত প্রমাণের দায়িত্ব কার এবং কিভাবে প্রমাণের দায়িত্ব বাদী থেকে বিবাদী বা বাদী থেকে আসামির ঘাড়ের উপরে চলে যাবে, মানে শিফট করবে, এই জিনিসগুলো দেখবো। খুব ইন্টারেস্টিং। 101 থেকে 114। 115 থেকে 117 প্রতিবন্ধ বা এস্টোপেলের কথা বলা হচ্ছে। প্রতিবন্ধ বা এস্টোপেল মানে একজন ব্যক্তি প্রথমে একটা কথা বলল, পরে তার ভিন্ন কথা বলার সুযোগ নেই, মানে কথা উল্টানো যাবে না। এখন যদি আমি বলি যে আপনাদেরকে আমি কি করব, পরীক্ষার আগ পর্যন্ত পড়াবো, এ কথা বলেই তো ভর্তি করিয়েছি, তাই না রাসেল ভাই? জি স্যার। এখন জি যদি স্যার। হঠাৎ যদি বলি আমি আপনাদেরকে পড়াবো না, তাহলে আপনারা কি আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন? আমার বিরুদ্ধে আমাকে প্রথমে রিকোয়েস্ট করবেন, তারপরে আমার বিরুদ্ধে আইনের কি দ্বারস্থ হতে পারবেন, কারণ আমি আপনাদের কথা দিয়েছি। তার মানে আমার কথা অনুসারে আপনারা পেমেন্ট দিয়েছেন। হঠাৎ যদি বলি আমি পড়াবো না, তাহলে তো হবে না, এটা ইলজিক্যাল হয়ে যাবে। তাহলে আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে। এটাই হচ্ছে স্টপেল, যে আমি যেটা প্রথমে বলেছি সেটা আর এখন অস্বীকার করতে পারবো না। এটা আমি একটা উদাহরণস্বরূপ বললাম। নবম অধ্যায়ে বলা হচ্ছে 118 থেকে 134, সাক্ষীর যোগ্যতা। সাক্ষীর যোগ্যতা মানে কারা কারা সাক্ষী দিতে পারবে আদালতে, ঠিক আছে? জি স্যার। এটা জানা জরুরি যে কাকে আমি মামলায় সাক্ষী করব। পশু পাখিকে মামলায় সাক্ষী করতে পারবো কিনা, একজন বোবা ব্যক্তিকে মামলায় সাক্ষী করতে পারবো কিনা, একজন শিশুকে সাক্ষী করতে পারবো কিনা, কত বছর পর্যন্ত বয়স হলে সাক্ষী করা যাবে, অনেক বৃদ্ধ হয়ে গেছে তাকে সাক্ষী করতে পারবো কিনা, মানসিক অসুস্থ মানে পাগল ব্যক্তিকে সাক্ষী করতে পারবো না। সবকিছুর প্রশ্ন পাবো এই ধারাগুলোতে। এগুলো জানা তো জরুরি, তাই না? নাহলে মামলার বাদী পক্ষে ফাইলিং করাও সমস্যা, ড্রাফটিং করতে পারবেন না, মামলার সাক্ষী কাকে কাকে করব এগুলো সমস্যা হবে। আবার অপরপক্ষ যখন সাক্ষী নিয়ে আসবে, কোনো অযোগ্য ব্যক্তিকে সাক্ষী নিয়ে আসলে আমি বাধা দিতে পারবো। তাহলে এই জিনিসগুলো জানা জানা জরুরি ওকালতি করতে হলে। দশম অধ্যায় 135 থেকে 166, সাক্ষ্য গ্রহণ। মানে সাক্ষ্য গ্রহণের পদ্ধতিটা বলা আছে। মানে এখানে রেসিপি থাকে খাবার তৈরির কাগজ কলমে, কিন্তু প্র্যাকটিক্যালি কিভাবে খাবার তৈরি করতে হবে অনেক সময় দেখবেন কুকিং চ্যানেলগুলোতে দেওয়া থাকে, ফেসবুক বা ইউটিউবের। তো এগুলো দেখে বোঝা যায় যে কিভাবে কি চলছে। তো এই সেকশনগুলোতে 135 থেকে 166-তে মানে প্র্যাকটিক্যালি কিভাবে আদালতে সাক্ষ্য নিতে হবে, কে আগে দিবে কে পরে দিবে, জবানবন্দি কিভাবে দেবে, জেরা কিভাবে হবে, এই জিনিসগুলো ডিটেলস আলোচনা করা আছে। মানে এই জিনিসগুলো যদি না বোঝা যায়, তাহলে কিন্তু আদালতে জবানবন্দি জেরা এগুলো কিন্তু করার সুযোগ থাকবে না, এবং করতে গেলেও ভুল হবে। মানে ভালোভাবে জেরা করতে না পারলে কিন্তু আসামি সাজা পেয়ে যাবে। 11তম অধ্যায় মাত্র একটি ধারা, সর্বশেষ 167, অন্যায়ভাবে সাক্ষ্য গ্রহণ বা প্রত্যাখ্যানের ফলাফল। আদালত যদি বলে যে এই সাক্ষ্য নিব না, কিন্তু বাদীপক্ষ সাক্ষ্য দিতে চাচ্ছে, তাহলে এটার ফলাফল কি হবে? বা একটা সাক্ষ্য আমি দিতে চাচ্ছি না, অন্যায়ভাবে গ্রহণ করলো, যেটা নেওয়া যায় না, এটার ফলাফল কি হবে এটা বলা আছে। তো আমরা মোটামুটি সাক্ষ্য আইন সম্পর্কে একটা কি প্রিভিউ দিলাম, ব্রিফ। সাক্ষ্য আইনের মধ্যে কি আছে মোটামুটি এই জিনিসগুলো আছে। শুনে অনেকের কাছে একটু সহজ মনে হচ্ছে, অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে। তাহলে আমরা ডিটেলে চলে যাব।
পার্ট 1 অর্থাৎ পরিচিতি অংশ থেকে বার কাউন্সিল এবং জুডিশিয়ারিতে এই মাত্র 3টি প্রশ্ন এসেছে। প্রশ্ন 3টি দেখে নেবেন। দেখেন রিসেন্টলি 2023 সালের একটা প্রশ্ন। এরপরে আমরা পার্ট 2 ধারা 1 থেকে 31 পর্যন্ত আলোচনা। আচ্ছা, আপনারা লক্ষ্য করবেন আমার লাইভ ক্লাস যারা অ্যাডমিশন নিয়ে ক্লাস করছেন তারাও এবং ইউটিউবে যারা ভিডিও দেখছেন তারাও, আমি কিন্তু এমসিকিউ আলোচনা করি না আমার ক্লাসে। এমসিকিউ আমার নোটে আছে, আপনাদের পড়ে নিতে হবে। তাহলে আমি কি এমসিকিউ কখনই আলোচনা করব না? হ্যাঁ, আমি আলোচনা করব। কখন? যখন রিভিশন ক্লাস শুরু হবে তখন। কারণ তখন আপনাদের মডেল টেস্ট নিব। মডেল টেস্টের আগে কিভাবে এমসিকিউ প্রশ্ন পড়তে হয়, কিভাবে খুব দ্রুত সময়ের মধ্যে উত্তর করতে হয় সঠিকভাবে, কিভাবে উত্তর করতে গেলে ভুল হতে পারে, কিভাবে আপনাকে ভুল উত্তর থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং এর ফাঁদে পা দেওয়া যাবে না, এই জিনিসগুলো আপনাকে কি করতে হবে? রপ্ত করতে হবে। তখন আমি এমসিকিউ আলোচনা করব। রিভিশন ব্যাচে সব এমসিকিউ আলোচনা করা হয়, যেটা আমার ফাইনাল টাস্ক নোটের থেকে। ফাইনাল টাস্ক নোটে এখান থেকেও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো দেওয়া হবে। অতএব আমি এমসিকিউ এখন আলোচনা করছি না, তার মানে এই নয় যে আমি এমসিকিউ আলোচনা করব না। আর এখন এমসিকিউ আলোচনা করে লাভ নাই, আপনাকে আইনটাকে আগে বুঝে নিতে হবে। পরীক্ষার যখন 1 মাস বাকি থাকবে ওই সময় এমসিকিউ আলোচনা করব, তখন একটু মুখস্থ বিদ্যার উপরে জোর দিব। আর এখন বুঝতে হবে আপনাকে আইনটাকে। আচ্ছা, প্রথম খণ্ডের ধারা 1 থেকে 55 কি প্রমাণ করতে হবে এই বিষয়ে আমরা পড়তে চলেছি। প্রথম অধ্যায় 1 থেকে 104 একটু আগে পড়লাম। প্রস্তাবনা একটা আছে। প্রস্তাবনায় বলা হচ্ছে এই আইনটি একত্রিতকরণ, সংজ্ঞাদান এবং সংশোধন করার উদ্দেশ্যে প্রণয়ন করা হয়েছে। এই হচ্ছে প্রস্তাবনা। আপনারা চাইলে মূল বই থেকে বা বেয়ার এক থেকে প্রস্তাবনাটা দেখে নিতে পারেন। এরপরে দেখেন এখানে বাম দিকে ধারা এবং ডান দিকে শিরোনাম ও শব্দ সংক্ষেপ দেওয়া আছে কলামের মধ্যে, ছকের মধ্যে। তাহলে ধারা 1 কে বলা হচ্ছে সমগ্র বাংলাদেশে আইনটা প্রযোজ্য, বলবৎ বা কার্যকর 1872 সালের 1 সেপ্টেম্বর। এবং এখানে কিছু প্রযোজ্যতা এবং অপ্রযোজ্যতার কথা বলা আছে, যেগুলো আমরা পরিচিতি অংশে অলরেডি আলোচনা করেছি, আর এখানে ডিটেলে গেলাম না। ধারা 3 কি দেওয়া আছে? ব্যাখ্যা সমূহ। আমরা কিছু কিছু আইনের মধ্যে সংজ্ঞা সমূহ দেখতে পাচ্ছি, আবার কিছু কিছু আইনে ব্যাখ্যা বলছে। আবার এখানে ব্যাখ্যাকে ইংরেজিতে বলছে ইন্টারপ্রিটেশন ক্লজ। ব্যাখ্যার ইংরেজি আমরা জানি যে এক্সপ্লেনেশন। তো এখানে এক্সপ্লেনেশন না বলে ইন্টারপ্রিটেশন ক্লোজ। ইন্টারপ্রিটেশন বলতেও ব্যাখ্যা বা সহজে বুঝিয়ে দেওয়া। তো এখানে আদালত বলতে কি বোঝানো হচ্ছে? আদালতের সংজ্ঞা কিন্তু আমরা পেনাল কোডের মধ্যেও পেয়েছি, আবার এখানেও পাচ্ছি। সকল জজ, ম্যাজিস্ট্রেট, সাক্ষ্য গ্রহণের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকেই কি বলা হবে? আদালত বলা হবে। তার মানে ব্যক্তি কিন্তু আদালত। এখানে কোর্ট এবং যে বিচারক, বিচারক এবং আদালতের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। যিনি ব্যক্তি তিনি আদালত। সালিস ব্যতীত ও মুনসেফ, মুনসেফ যে আদালত সেটাও কিন্তু আদালত। আদালত নয় কোনগুলো? রেজিস্ট্রার অফিস, প্রাথমিক তদন্তকারী ম্যাজিস্ট্রেট, ভূমি অধিগ্রহণে নিযুক্ত ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডেপুটি কালেক্টর, ইনারা কিন্তু কিনা আদালতের সমপর্যায়ে ভুক্ত নয়। আনোয়ার ভাই কি প্রশ্ন করবেন? আনোয়ার ভাই দ্রুত আসতে হবে ভাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার মুনসেফ আদালতটা কি একটু বুঝায় বলবেন? মুনসেফ আদালত। মুনসেফ আদালত বলতে আগে আপনার কোর্টগুলো মুনসেফ কোর্ট হিসাবে থাকতো ব্রিটিশ আমলে। পাকিস্তান আমলে মুনসেফ কোর্ট ছিল। ঠিক আছে, আপনি কোর্টে যান না? জি স্যার। সিনিয়রের সাথে আছেন না? জি স্যার। সিনিয়রের কাছ থেকে জেনে নেবেন। আর এটা আপনার জন্য হোমওয়ার্ক, সবার জন্য হোমওয়ার্ক, মুনসেফ কোর্ট কি বোঝার জন্য। যদি বুঝতে না পারেন আগামী ক্লাসে বুঝিয়ে দেবো, প্রশ্ন করবেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। বিষয়, তথ্য, ঘটনা। তো মুনসেফ কোর্ট কোনগুলো এটা নিয়ে এমসিকিউ প্রশ্ন আসবে না, তবে জেনে রাখা ভালো। ফ্যাক্ট, বিষয়, তথ্য বা ঘটনা, যেটাই বিষয় সেটাই তথ্য সেটাই ঘটনা, এটাকে ইংরেজিতে বলে ফ্যাক্ট। ফ্যাক্ট সাধারণত দুই প্রকার, একটা ইন্দ্রিয় গ্রাহ্য বা ফিজিক্যাল ফ্যাক্ট। ইন্দ্রিয় গ্রাহ্য কোনো বিষয়, তার অবস্থা বা সম্পর্ক, এবং মানসিক বা সাইকোলজিক্যাল, কারো মানসিক অবস্থা,
যার সম্পর্কে কোনো ব্যক্তি সচেতন ছিল, মানে একজন মানসিকভাবে অসুস্থ এবং অপর ব্যক্তি সেটা জানে, এটাই হচ্ছে সাইকোলজিক্যাল। এখন এখানে কিছু উদাহরণ আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনটা মানসিক কোনটা ইন্দ্রিয় গ্রাহ্য। কোনো বস্তুর কোনো বিশেষ স্থানে বিশেষ নিয়মে সজ্জিত আছে, যেমন আমার পেছনে একটা কি দেখতে পাচ্ছেন, আমার ফাইল ক্যাবিনেট আছে, এখানে কিছু বই আছে, কিছু ফাইল আছে। আমার এই পাশেও যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেও কিছু বইয়ের সেলফ আছে, এই পাশেও আমার ক্যাবিনেট আছে। তো মামলার সংখ্যা বাড়ছে ধীরে ধীরে, আমার ক্যাবিনেটের সংখ্যা বাড়ছে, বইয়ের সংখ্যা বাড়ছে ধীরে ধীরে। তো এটি একটি বিষয়। এটা কি বিষয়? ইন্দ্রিয় গ্রাহ্য। একটি ব্যক্তি কোনো কিছু দেখেছে শুনেছে, এটিও একটি বিষয়। এক ব্যক্তি কিছু কথা বলেছে, এটি একটি বিষয়। কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট মত পোষণ করে, ইচ্ছা পোষণ করে, সরল বিশ্বাসে বা প্রতারণামূলক ভাবে কাজ করে, মানে একজন ব্যক্তি তার প্রতারণা করার কাজ, এটা এলাকায় সে চিটার হিসেবে পরিচিত, এটাও একটা বিষয়। নির্দিষ্ট কোনো শব্দ নির্দিষ্ট অর্থে ব্যবহার করে, যেমন একটা এলাকায় এক একটা শব্দ, মানে একটা শব্দ বিভিন্ন এলাকায় বিভিন্ন অর্থ হতে পারে। বিশেষ কোনো সময়ে কোনো বিশেষ অনুভূতি সম্পর্কে সচেতন আছে বা ছিল, এগুলো সবই বিষয়। এক ব্যক্তির কোনো খ্যাতি আছে, এটি একটি বিষয়, মানে একজন সম্ভ্রান্ত ব্যক্তি যার খ্যাতি আছে, এটা একটা বিষয়। যেমন কেউ যদি ডিফ্যামেশন বা মানহানির মামলা করে, তাহলে তাকে কি হতে হবে? প্রথমে একজন খ্যাতিবান বা সুনাম বা বিখ্যাত সম্ভ্রান্ত ব্যক্তি হতে হবে, তাহলে তার যে মান সম্মান না থাকলে তো মানহানির কোনো বিষয় থাকে না, এটাই বোঝানো হচ্ছে। তো ফ্যাক্ট এগুলো বা বিষয়। এরপরে প্রাসঙ্গিকতা বা রেলিভেন্সি, যেটা আমি এর আগে একটু ধারণা দিয়েছিলাম, বিষয়ের সাথে বিচার্য বিষয়ের সাথে কোনোভাবে জড়িত বা সম্পর্কিত, এটাই হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। আর বিচার্য বিষয়, এটা হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। বিচারে কোনো পক্ষ কর্তৃক দাবিকৃত বা অস্বীকৃত বিষয়। মনে করেন বাদী পক্ষ বলছে যে রহিম খুন করেছে, আর রহিম এবং রহিমের আইনজীবী বলছে না, রহিম খুন করেনি, বা রহিম নিজে বলছে আমি খুন করিনি। তার মানে বাদী যদি রানা হয়, রানা দাবি করছে রহিম খুন করেছে, তাহলে রানার যে দাবি এটাও একটা ফ্যাক্ট ইন ইস্যু, এবং অপরপক্ষ যে বলছে যে আমি এটা স্বীকার করছি না, মানে আমি খুন করিনি, এটাও একটা বিষয়। এটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। এবং ফ্যাক্ট ইন ইস্যু বিষয় কিন্তু মামলার বিচার হয়। সিভিল মামলাতে ফ্যাক্ট ইন ইস্যু বা ইস্যু গঠন করা হয়, আর ক্রিমিনাল মামলাতে চার্জ গঠন করা হয়। চার্জেই কিন্তু ফ্যাক্ট ইন ইস্যুর বিষয়টা আসে। ক্রিমিনালের ক্ষেত্রে চার্জ, সিভিলের ক্ষেত্রে ইস্যু, একই বিষয়, যেটাই হচ্ছে ফ্যাক্ট ইন ইস্যু। অর্থাৎ যে বিষয়ে মামলা করা হয়েছে এবং যে বিষয়ে মামলা প্রমাণ করতে হবে। আর প্রাসঙ্গিকতাটা কি? ফ্যাক্ট ইন ইস্যুর আশেপাশে যেটা ঘুরে বেড়াবে সেটাই হচ্ছে প্রাসঙ্গিকতা, অর্থাৎ যার সম্পর্কে বলা হবে। মনে করেন ঋতু নামে একটি মেয়ের বিয়ে হচ্ছে, ঋতু নামে একটি মেয়ের বিয়ে হচ্ছে, এবং গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের দিন তার আত্মীয়স্বজন বান্ধবী সবাইকে দাওয়াত করেছে। তো এখন এখানে বিয়ে কার? ঋতুর। তাহলে ঋতু এখানে ফ্যাক্ট ইন ইস্যু, মানে সে হচ্ছে প্রধান ব্যক্তি বিয়ের অনুষ্ঠানের। কনে পক্ষের ক্ষেত্রে, বরের পক্ষের ক্ষেত্রে বর যদি একজন নাম দিই, তাহলে বর হচ্ছে সেখানকার প্রধান। আর অন্যান্য যে লোকজন, আত্মীয় স্বজন, ওই কনের বাবা মা থেকে শুরু করে আত্মীয় স্বজন যতগুলো ব্যক্তি ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছে, সবগুলোই কি রেলিভেন্সি। তার মানে যারা যারা দাওয়াত পেয়েছে, যারা যারা অনুষ্ঠানে উপস্থিত আছে, তারা কি রেলিভেন্সি, অর্থাৎ প্রাসঙ্গিক বিষয়। অর্থাৎ তারা অনুষ্ঠানে এসেছে, তার মানে কোনো না কোনো ভাবে ওই ঋতুর সাথে কানেক্টেড। ঋতুর যদি আত্মীয় হয় আসবে, ঋতুর পরিবারের লোকজন হয় থাকবে বিয়েতে, ঋতুর বান্ধবী হলে থাকবে, অথবা যারা এই যে রান্না বান্না করবে, তারাও তো কোনো না কোনো ভাবে বিয়ের সাথে কানেক্টেড। তাই তারা বিয়েতে রান্না বান্না করতে আসছে, বা কোনো ডেকোরেশনের লোকজন যদি থাকে তারা আসবে। তার মানে বিয়ে অনুষ্ঠান পরিচালনার লোকজনও কিন্তু কি এই বিয়ের অনুষ্ঠানে থাকবে, তার মানে তারা কি রেলিভেন্ট। এখন মনে করে ঋতুর সাথে কোনোভাবে আত্মীয়তার সম্পর্ক নাই, তার পরিবারের কেউ না, তার বান্ধবীও না, কেউ না, বা ওই যে বিয়ের অনুষ্ঠানে যারা দায়িত্ব পালন করছে কেউ না। তার মানে এরকম একটা ব্যক্তি, এই ঋতুর সাথে যার কোনো দূর দূর দিয়ে কানেকশন নাই, সম্পর্ক নাই, এ কখনো এই বিয়েতে আসে না সাধারণত, যদি দাওয়াত দেওয়া না হয়।
যদি না আসে সে কি হবে না, প্রাসঙ্গিক না, সে রেলিভেন্ট না। এটা দ্বারা আমি কি বোঝালাম, যে কনের সাথে যাদের সম্পর্ক আছে তারা বিয়ের দাওয়াত পায়, তারাই থাকে, বা কাজকর্ম করতে যারা আসে তারাই থাকে, তাহলে তারাই হচ্ছে প্রাসঙ্গিক বিয়ের অনুষ্ঠানে থাকার জন্য। আর ওই কনে নিজেই কি একটি ইস্যু, এই বিষয়টা বুঝতে পারলেন? আনোয়ার ভাই জি বুঝতে স্যার, পারলেন বুঝতে পেরেছি। বিষয়টা? কামরুজ্জামান ভাই, জি স্যার। এখন মনে করেন যে আমি সাক্ষ্য আইন পড়াচ্ছি, হঠাৎ কেউ যদি বলে স্যার পেনাল কোডের একটা প্রশ্ন করতে চাই, তাহলে সেটা প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে? অপ্রাসঙ্গিক স্যার, প্যানেল কোড আজকের তো অনেক। আজকে আজকের রুটিন অনুসারে অপ্রাসঙ্গিক, তাই না? জি জি জি। কারণ লাইভ ক্লাসে আমি এই ধরনের প্রশ্ন করতে নিষেধ করেছি, যে আজ যতটুকু ক্লাস থাকবে ততটুকুর মধ্যে প্রশ্ন করবেন, কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে ক্লাস শেষ করতে হয়। পরের দিন আবার আমাকে কোর্টেও যেতে হবে, আপনাদেরকেও অনেকেও যেতে হবে। তো এই কারণেই আমি বলি যে ক্লাসের বাইরে বা পড়াশোনার বাইরেও প্রশ্ন করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমি ফ্রি সময়ে যোগাযোগ করে বলতে পারবো। এখন মনে করেন বিয়ের অনুষ্ঠানের কথা বলছি, একজন হঠাৎ একটা ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়নি, যাকে কেউ চিনে না, বিয়ের অনুষ্ঠানে খেতে বসেছে। মানে একটা স্ট্রেঞ্জার, উদ্ভ্রান্ত, মানে কিছু কিছু ব্যক্তি আছে বিয়ের অনুষ্ঠান দেখেছে বসে পড়েছে। এখন এটা কে? আপনি কোন পক্ষের, বর পক্ষের না কোনো পক্ষের? কোনো পক্ষেরই না, তো কোনো কাজে আসছেন না, ধরা পড়ে গেছে। এর মানে অপরিচিত কেউ খেতে বসছে যাকে দাওয়াত দেওয়া হয়নি, সে কি এটা এখানে একজন স্ট্রেঞ্জার বা আগন্তুক বা অপ্রাসঙ্গিক একজন ব্যক্তি? বুঝতে পারলেন? জি স্যার। এখন বিচার হচ্ছে যৌতুকের, যৌতুক নিয়েছে কিনা, কোথায় নিয়েছে, কিভাবে নিয়েছে, কত টাকা নিয়েছে, এই ধরনের প্রশ্ন করতে হবে। এখন এই ব্যক্তির ভাই যৌতুক নিয়েছিল কিনা, এই ব্যক্তির পরিবার কেমন, এই ব্যক্তির বাবা যৌতুক নিয়েছিল না তার শ্বশুরের কাছ থেকে, এইগুলো তোলাটা অবান্তর, অপ্রাসঙ্গিক। অপরপক্ষ বাধা দিবে, আসামি পক্ষ। আবার যদি বলে যে এই আসামির ব্যবসা আছে, বড় ব্যবসা আছে, ব্যবসার টাকা পয়সার জন্য যৌতুক চেয়েছিল, এটা কিন্তু প্রাসঙ্গিক হবে, কারণ টাকা পয়সা প্রয়োজন হলেই যৌতুক চাইতে পারে। মানে আহ, ওই যে বিষয়ে বিচার হচ্ছে বিচার্য বিষয়ের সাথে লিঙ্ক করে দিতে হবে, তাহলেই সেটা প্রাসঙ্গিক হয়ে যাবে। প্রথমে মনে হতে পারে এটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু যদি লিঙ্ক করতে পারি বিচার্য বিষয়ের সাথে, সেটাই প্রাসঙ্গিক হয়ে যাবে। আচ্ছা, মনে করেন একটা মার্ডার কেসের আসামি, বিচার হচ্ছে। এখন বলা হলো যে এই মামলার আসামির ভাই ঘটনার 2 দিন আগে দোকান থেকে একটি চাকু ক্রয় করেছিল। আসামি ক্রয় করেনি, কিন্তু আসামির ভাই ক্রয় ক্রয় করেছে। এটা প্রাসঙ্গিক হতে পারে, কারণ যে চাকু দিয়ে হত্যা হয়েছে এই চাকুটাই ক্রয় করেছে যদি প্রমাণ হয়, তাহলে ভাইয়ের কাছ থেকে এই ভাই নিয়ে এসে চাকুটা, বা চাকুটা ক্রয় করে যখন নিয়ে গেছে ভাই বাসায়, ভাইয়ের অনুমতি ছাড়াই হয়তো বা চাকুটা নিয়ে আসছে ভাইয়ের বাসা থেকে। বা একই বাসার যদি হয়, রহিমের ভাই করিম চাকু কিনেছে এবং রহিম ওই চাকুটা দিয়ে হত্যা করেছে, তাহলে এটা কিন্তু প্রাসঙ্গিক। প্রথমে মনে হতে পারে যে যে অপরাধ করেছে, যে খুন করেছে, সে তো চাকু কেনেনি, তাহলে এটা প্রাসঙ্গিক না। কিন্তু যদি বাদীপক্ষ এটা প্রমাণ করতে পারে বা মিলিয়ে দিতে পারে যে না, যেহেতু একই বাসায় বা পাশাপাশি বাসায় দুই ভাই বসবাস করে, অতএব এই চাকুটাই তার ভাইয়ের কাছ থেকে নিয়ে বা ভাইয়ের বাসা থেকে অগোচরে নিয়ে সে ব্যবহার করেছে, এইভাবে যদি মিলিয়ে দেওয়া হয় এটা কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি ভাই? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে দলিলের সংজ্ঞা। দলিলের সংজ্ঞা কিন্তু পেনাল কোডেও আছে, এখানেও আছে, এবং এখান থেকে দলিলের সংজ্ঞা রিলেটেড প্রশ্ন আসে এমসিকিউতে, গুরুত্বপূর্ণ। ব্যবহার হতে পারে বা এর উদ্দেশ্যে কোনো পদার্থের উপর কোনো পদার্থ, কি আমরা জানি স্কুল কলেজে পদার্থ 3 প্রকার: কঠিন, তরল, বায়বীয়। তো এ পদার্থের উপরে কোনো বর্ণ বা কোনো বস্তুর উপরে কোনো বর্ণ, সংখ্যা বা চিহ্নের সাহায্যে বর্ণিত কোনো বিষয়, যেমন মুদ্রিত। মুদ্রিত মানে প্রেস, লিথোগ্রাফি, লিথোগ্রাফিকৃত মানে এই যে আগে কিন্তু ছাপ দিয়ে কোনো কিছু তৈরি করা হতো, বা ফটোগ্রাফকৃত, যেমন আমরা সিল ব্যবহার করি অ্যাডভোকেটের, কালি দিয়ে এটা সিল লাগিয়ে দিই, তাই সিল কিন্তু এক ধরনের লিথোগ্রাফ। ফটোগ্রাফ মানে ফটোকপি করা। সকল শব্দ, মানচিত্র, নকশা ধাতু প্রস্তর খণ্ডের উপর খচিত। খচিত যেমন কোনো ধাতু বা মানে কোনো
মেটাল বা কোনো প্রস্তর, প্রস্তর মানে হচ্ছে পাথর, এর উপরে খোদাই করে কোনো কিছু লেখা হয়, তাহলে সেটাও কি হবে? যেমন মার্বেল, পাথরের উপরে কোনো কিছু লেখা হয়, বিশেষ করে নেম প্লেট। ব্যঙ্গচিত্র, ব্যঙ্গচিত্র বলতে ইংরেজি হচ্ছে কার্টুন ইত্যাদি, এগুলো সবই কি? দলিল। এগুলো সবই দলিল। মনে করেন একটা কাগজ, ফাঁকা কাগজ, একটা ফাঁকা কাগজ যদি আপনাদেরকে দেখাই, মনে করেন এটা একটা ফাঁকা কাগজ, এই পাশে কোনো কিছুই লেখা নাই, এটা কি কোনো দলিল? এটা কোনো দলিল না, কারণ ফাঁকা কাগজ, এটা বস্তু, কিন্তু এটা কোনো দলিল না। কিন্তু আমি যদি আরেকটা কাগজ দেখাই, দেখেন এটা একটা কাগজ। হ্যাঁ, এটা আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে নোটগুলো পাঠাই, যে নোটটা আপনারা দেখছেন আইন আদালত, এই নোটেরই হচ্ছে ভাউচার। তো এটা কিন্তু একটা ডকুমেন্ট, কারণ এর উপরে লেখা আছে, কিছু চিহ্ন আছে, এগুলোই। এখন যদি আমি কোনো কিছু না লিখি, জাস্ট কিছু চিহ্ন দিয়ে রাখি, এটা কোড হতে পারে, এটাও একটা ডকুমেন্ট। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 মানে 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এ সংজ্ঞায়িত যে কোনো ডিজিটাল রেকর্ড, আমরা সাক্ষ্য আইন 2022 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, তারপরে এই অংশটুকু যুক্ত হয়েছে। আগে ডিজিটাল রেকর্ড কিন্তু সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য ছিল না, অডিও ভিডিও এগুলো, কিন্তু এখন সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য। এবং এই যে ডিজিটাল রেকর্ডের সংজ্ঞা, এটা কিন্তু ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 18 সাল 2018 সালের এই আইন থেকে ধার করা, মানে ওই আইনে যেটা আছে সেটাই। যেমন ফোন, হার্ডওয়্যার, সফটওয়্যার সহ যে কোনো ডিজিটাল যন্ত্র দ্বারা রেকর্ডকৃত অডিও ভিডিও, ডিভিডি, সিডি, সিসিটিভি, ড্রোন ডেটা, অথবা ম্যাগনেটিক বা ইলেকট্রোম্যাগনেটিক বা অপটিক্যাল, কম্পিউটার মেমোরি, মাইক্রোফিল্ম ইত্যাদিতে সংরক্ষিত অথবা প্রেরিত গৃহীত যে কোনো তথ্য বা ডাটা, পেন ড্রাইভ কোনো পেন ড্রাইভের ভেতরে ডিজিটাল ডেটা যদি থাকে সেটা দলিল, কিন্তু যদি ব্ল্যাঙ্ক বা ফাঁকা যদি হয়, তাহলে সেটা কিন্তু কি হবে না, দলিল হবে না। মানে ভিতরে কিছু নাই, ফাঁকা। কোনো সিডি ডিভিডি যদি ব্ল্যাঙ্ক হয়, ভিতরে কিছু নাই, তাহলে ডিজিটাল রেকর্ড না। কিন্তু যদি ভিতরে কোনো কিছু থাকে, অডিও ভিডিও ছবি লেখা, তাহলে সেটা কিন্তু কি হবে, ডিজিটাল রেকর্ড হিসাবে গণ্য হবে। সুমা আক্তার। আচ্ছা, যেটা আলোচনা করছিলাম আমরা, আমরা ধারা 3 ব্যাখ্যা সমূহ বা ইন্টারপ্রিটেশন ক্লোজ আলোচনা করছি। যেহেতু সাক্ষ্য আইনের প্রথম ক্লাস, অতিরিক্ত কথা বলা লাগছে, তাই মনে হচ্ছে যে বেশি অগ্রসর হচ্ছে না, কিন্তু যখন মূল ধারাতে প্রবেশ করব, আশা করি সময় তখন লাগবে না। অর্থাৎ আজকে সাক্ষ্য আইনের ফাউন্ডেশন বা গোড়াটা মজবুত করে নিচ্ছি, তারপরে উপরের দিকে আমরা তরতর করে উঠে যাব। কোনো বিল্ডিং শুরু করতে হলে পাইলিংটা মজবুত হতে হয়। তাহলে সাক্ষ্য আইনের ফাইলিং যদি আপনাদের মজবুত হয়, তাহলে সাক্ষ্য আইনের ভিত মজবুত হওয়ার পরে এরপরে বিল্ডিংটা খুব দ্রুত উঠে যাবে এবং আশা করি শক্তিশালী হবে। আচ্ছা, কামরুজ্জামান ভাই লাইনে আসে, বলেন সবকিছু ঠিক আছে কিনা? জি স্যার, সব ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমি পড়ছিলাম দলিলের সংজ্ঞা, তো এগুলো হচ্ছে দলিল, এগুলো রিলেটেড কিন্তু প্রশ্ন আসে। এবং অ্যামেন্ডমেন্টের পরে ডিজিটাল রেকর্ডটা এখন সাক্ষ্য হিসেবে গৃহীত হয়, অ্যামেন্ডমেন্টের আগে 22 সালের আগে গৃহীত হচ্ছিল না। অর্থাৎ সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, বিচার্য বা তদন্ত বিষয়ে, এবং সাক্ষীর বিবৃতি বা বর্ণনা। তারপরে দালিলিক সাক্ষ্য, যেটা যেমন উপস্থাপিত দলিল, আদালতে যেই দলিলগুলো সাবমিট করা হয়েছে সেগুলো। আর 3 নম্বর হচ্ছে ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্য। ফিজিক্যাল বা ফরেনসিক সাক্ষ্যর মধ্যে আছে মানুষের রক্ত বা যে কোনো পশু পাখির রক্ত হতে পারে, সিমেন, চুল, সকল দৈহিক বস্তু, অঙ্গ, অঙ্গের অংশ, ডিএনএ, আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, আইরিশ, পায়ের ছাপ, অথবা যে কোনো বস্তু যা অপরাধী ও ভিকটিমের মধ্যে সংযোগ প্রতিষ্ঠার মাধ্যমে কোনো বিচার্য বিষয় প্রমাণে সহায়তা করবে, সেগুলোকেই সাক্ষ্য বলা হবে। তো সাক্ষ্যর ক্যাটাগরি আমরা 3 ধরনের দেখলাম। প্রমাণিত বা প্রুফড, দেখবেন যে 3টা এখানে আমরা বিষয় পড়বো, একটা প্রুফড, আরেকটা পড়বো ডিসপ্রুভড, এবং একটা নট প্রুফড।
এই তিনটা টার্ম খুব ভালোভাবে বুঝতে পারতে হবে। তিনটা টার্ম না ভালো বুঝলে কিন্তু ক্রিমিনাল মামলা প্র্যাকটিস করা কঠিন হয়ে পড়বে আপনাদের। প্রুফড মানে প্রমাণিত। বিচার্য বিষয়ের অস্তিত্ব আছে বলে নিশ্চিত বিশ্বাস যদি তৈরি হয়, অথবা বিচার্য বিষয়ের অস্তিত্ব এতই সম্ভব হয়ে ওঠে যে একজন বিচক্ষণ ব্যক্তির তাতে বিশ্বাস জন্মে। অর্থাৎ পরিস্থিতি এরকম যে এটা সত্যি, হ্যাঁ ঘটনা সত্যি, এটা প্রমাণিত এবং এটা নিশ্চিত, মানে বিয়ন্ড ডাউট, সন্দেহের উপরে গিয়ে, তাহলে এটা প্রমাণিত। এবং শুধুমাত্র এই ক্ষেত্রে আসামি কি পাবে? শাস্তি পাবে বা সাজা পাবে, আসামির দণ্ড হবে, পানিশমেন্ট হবে। এবং অন্যান্য ক্ষেত্রে যেমন মিথ্যা প্রমাণিত বা ভুল বলে প্রমাণিত যদি হয়, একটা মামলা করেছে, মামলা প্রমাণিত হয়েছে কিন্তু উল্টো, মিথ্যা প্রমাণিত হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডিসপ্রুভড। তার মানে এখানে বাদী মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং মামলা আসামি পক্ষ তার ডকুমেন্ট দিয়ে মামলাকে মিথ্যা প্রমাণ করে ফেলেছে। তার মানে এখানেও আসামি সাজা না পেয়ে খালাস পাবে এখানে। বিচার্য বিষয়ের অস্তিত্বহীনতা মানে যেটা বিষয় বিচার হচ্ছে সেটার অস্তিত্বহীনতা মানে নাই, এটা এই ঘটনা ঘটেইনি। মার্ডার কেস হলে এই ব্যক্তি মার্ডার করেইনি, বা চুরির যদি ঘটনা হয় এই ব্যক্তি চুরি করেইনি, যৌতুকের মামলা হলে এই ব্যক্তি যৌতুক মানে দাবি করেনি। তাহলে অস্তিত্বহীনতা বিষয়ে বিচারকের মনে নিশ্চিত বিশ্বাস জন্মে বা এতই সম্ভব হয়ে ওঠে যে আদালত বিশ্বাস করবে যে এই ঘটনার কোনো কি নাই, সত্যতা নাই, এটাকে বলা হচ্ছে ডিসপ্রুভ। এবং এই ক্ষেত্রে অবভিয়াসলি একজন আসামি খালাস পাবে। এবং আরো একটি ক্ষেত্র হচ্ছে অপ্রমাণিত বা প্রমাণিত নয়, নট প্রুভড। দেখেন, প্রুভড, ডিসপ্রুভড, নট প্রুভড, তিনটা টার্ম ভিন্ন। এই ক্ষেত্রে প্রমাণিত হয়নি অথবা মিথ্যা প্রমাণিতও হয়নি, মানে ভুল বলে প্রমাণিতও হয়নি। তার মানে প্রুভড এবং ডিসপ্রুভড এর মাঝখানে, এখানে প্রমাণিতও হয়নি আবার মিথ্যাও প্রমাণিত হয়নি। মামলা যে মিথ্যা তাও বলা যাচ্ছে না, আবার মামলা যে সত্যি তাও বলা হচ্ছে না, সত্যি মিথ্যার মাঝখানে, মানে সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু মামলা যদি সন্দেহ তৈরি হয় তাহলে সন্দেহ বা ডাউটের সুবিধা কে নেবে? আসামি। তার মানে আসামি খালাস পাবে। তার মানে এই মামলা, যে কোনো মামলার পরিস্থিতি তিন প্রকার হবে, ক্রিমিনাল মামলার পরিস্থিতি তিন প্রকার হবে যদি মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা হয় সেই ক্ষেত্রে। আর মামলা যদি উইথড্র করা হয়, মানে প্রত্যাহার করা হয় বা আপোষ হয়ে যায়, সেটা তো ভিন্ন জিনিস। কিন্তু যদি মামলা কন্টেস্ট হয় সাক্ষ্য প্রমাণে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়া হয় দুই পক্ষে, তাহলে মামলার পরিণতি হবে তিন ধরনের। এক নম্বর প্রমাণিত, মানে সেই ক্ষেত্রেই শুধুমাত্র আসামি সাজা পাবে। দুই নম্বর হচ্ছে মিথ্যা প্রমাণিত, মানে মামলা উল্টো হয়ে গেছে, এই ক্ষেত্রে আসামি খালাস পাবে। বরং উল্টো বাদীকে ফৌজদারি কার্যবিধির 250 ধারায় কি করা যেতে পারে, বাদীকে এখানে সাজা দেওয়া যেতে পারে বা জরিমানা করা যেতে পারে। আর তিন নম্বর পয়েন্ট হচ্ছে নট প্রুফড, এখানে বাদীকেও সাজা দেওয়া যাবে না, আসামিও খালাস পাবে। এই হচ্ছে বক্তব্য। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমরা অগ্রসর হই ধারা 4, ধরে নেওয়া বা অনুমান করতে পারা, যেটাকে বলা হচ্ছে মে প্রিজুম। যেখানেই অত্র আইনের বিধান আছে আদালত কোনো বিষয় অনুমান করতে পারে, সেখানে তা আদালত হয় তা মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত প্রমাণিত বলে গণ্য করবেন, প্রমাণের আদেশ দিবেন। অর্থাৎ আদালত একটা বিষয় বলা আছে যে হ্যাঁ এই বিষয়টা ধরে নিতে হবে, মে প্রিজুম করতে হবে। তো কোন কোন সেকশনে কোন কোন বিষয় মে প্রিজুম করতে হবে সেটা আজকের ক্লাসের না, মেবি নেক্সট ক্লাসে আমরা পড়বো। এইটা 80 থেকে 90 ধারার কাছাকাছি এই সেকশন গুলোতে আছে প্রিজাম্পশন সম্পর্কে, যে কোনটা ধরে নিবে, কোনটা অবশ্যই ধরে নিবে, মানে শ্যাল প্রিজুম, কোনটা কনক্লুসিভ প্রুফ। তো যেখানে বলা আছে যে এটা মে প্রিজুম করতে হবে, তো সেখানে আদালত মে প্রিজুম করবে যতক্ষণ না অপরপক্ষ সেটাকে মিথ্যা প্রমাণ করছে, ততক্ষণ সত্য বলে ধরে নিবে। যিনি লাইনে আছেন তার এই যে কাগজপত্র নড়ার খসখস শব্দ হচ্ছে, একটু নীরব থাকার চেষ্টা করেন, অথবা মাইক্রোফোনটা নড়ছে। অবশ্যই অনুমান করবে, অর্থাৎ শ্যাল প্রিজুম।
মিথ্যা প্রমাণিত না হওয়া পর্যন্ত অবশ্যই প্রমাণিত বলে গণ্য করবে। তার মানে মে প্রিজমের থেকে শ্যাল প্রিজমের গুরুত্ব একটু বেশি, একটু মোর স্ট্রং। চূড়ান্ত প্রমাণ মানে কনক্লুসিভ প্রুফ, মানে এইটা একেবারে স্ট্রং একটা এভিডেন্স। যেখানে যেখানে বলা আছে কনক্লুসিভ প্রুফ, এটা এটা বিষয়ে আর কোনো বক্তব্য নাই, এটাই সঠিক, এটা বিষয়ে আর সাক্ষ্য দেওয়ার সুযোগ নাই। প্রথমোক্ত বিষয় প্রমাণিত হইলেই অপর বিষয় প্রমাণিত বলে গণ্য করবেন এবং তা মিথ্যা প্রমাণের উদ্দেশ্যে সাক্ষ্যদানের সুযোগও দিবেন না, কারণ এটা কনক্লুসিভ প্রুফ, এটা বিষয়ে কোনো কথা বলা যাবে না। 5, আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করলাম। দ্বিতীয় অধ্যায় হচ্ছে 5 থেকে 55। বিষয় বা ঘটনার প্রাসঙ্গিকতা মানে রেলিভেন্সি। ঋতুর বিয়ে হচ্ছে, ঋতুর বিয়েতে কে কে দাওয়াত খেতে আসবে, কে কে কাজ করবে, কে কে দাওয়াত খেতে পাবে না, এই বিষয়গুলো। যে পাবে না সে অপ্রাসঙ্গিক, যে পাবে দাওয়াত সে প্রাসঙ্গিক, মানে রিলেটিভ। এই জিনিসটা মাথায় রাখবেন যে যার বিয়ে হচ্ছে সে হচ্ছে প্রাসঙ্গিক, কারণ তার বিয়ে না হলে তো বিয়ের অনুষ্ঠানই হবে না, তাহলে তো বিয়ের দাওয়াত খাওয়া হবে না। আচ্ছা, বিচার্য বিষয় ও প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে 5 নম্বর ধারা বলা হচ্ছে, আমরা এর আগে তামাদে আইন পড়েছি, তামাদে আইন না, এর আগে আমরা এসআর অ্যাক্ট পড়েছিলাম। এসআর অ্যাক্টে 5 ধারাতে বলা হয়েছিল যে 5টি বিষয়ে এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন প্রতিকার প্রদান করে থাকে। তো 5 ধারাটা হচ্ছে এসআর অ্যাক্টের একটা মেরুদণ্ড বা খুবই গুরুত্বপূর্ণ সেকশন। তারপরে তামাদি আইনে পড়েছিলাম 3 ধারা, যে মেয়াদ শেষ হয়ে গেলে মামলা খারিজ। এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাকবোন অফ লিমিটেশন অ্যাক্ট, মেরুদণ্ডের মতন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা। সাক্ষ্য আইনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে এই 5 ধারা। 5 ধারায় বলা হচ্ছে আদালতে আপনি দাঁড়িয়ে কি বিষয়ে কথা বলতে পারবেন, মানে কি বিষয়ে কথা বললে কথাটা কি হবে, আদালত শুনবে। বিচার্য বিষয়ে কথা বলতে পারবেন এবং প্রাসঙ্গিক বিষয়ে কথা বলতে পারবেন। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয় ছাড়া অন্য বিষয়ে কথা বললে অপরপক্ষ খেপে যাবে। আদালত বলছে যে আপনি কেন এই বিষয়ে কথা বলছেন, মামলার বিষয়ে কথা বলেন, মামলার বাইরে কথা বলছেন কেন, এই কথা বলবে বিচারক। তার মানে আপনাকে বুঝতে পারতে হবে যে কিসের মামলা এবং প্রাসঙ্গিক বিষয় কি। এই মামলা আমার প্রমাণের জন্য, বা আসামি পক্ষ হলে এই মামলা মিথ্যা প্রমাণের জন্য ডিফেন্স লয়ার হিসেবে কি বিষয়ে আপনি কথা বলতে পারবেন। অর্থাৎ উভয় পক্ষের লয়ারকেই বিচার্য বিষয় মানে ফ্যাক্ট ইন ইস্যু এবং প্রাসঙ্গিক বিষয় বা রেলিভেন্ট ফ্যাক্ট, এই দুই বিষয়ে কথা বলতে দেওয়া হবে। এর বাইরে কোনো কথা বলার সুযোগ নেই আদালতে। এর বাইরে আদালতে কথা বললে কি হবে, হট্টগোল লেগে যাবে, মানে চেঁচামেচি শুরু হয়ে যাবে, গরুর হাট হয়ে যাবে, হাট বাজার। এছাড়া অন্য অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না, মানে কথা বলাই যাবে না। সাক্ষ্যদান ও প্রাসঙ্গিকতা বিষয়ে নীতি নির্দেশক ধারা হচ্ছে এই 5 ধারা। এই নীতি আদালতের জন্য মানা বাধ্যতামূলক, অর্থাৎ আদালতও এই দুইটি বিষয় ছাড়া কথা শুনতে বাধ্য নয়, এবং আদালত এই বিষয়টা যেমন মানবেন, অ্যাডভোকেটরাও এটা মানতে বাধ্য। 6, যে সকল বিষয় একই কার্যের অংশ সেগুলোর প্রাসঙ্গিকতা, যেটাকে রেস গাস্টে বলা হয়, সরাসরি বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয় সম্পর্কিত কার্য বা ঘটনার অংশ। ওই যে ঋতু, যেটা কনের কথা বলছিলাম, ঋতু মেয়েটার বান্ধবী আত্মস্বজন তারা তো বিয়ে খেতে আসবেই, কিন্তু এই বিয়ের অনুষ্ঠানে আরো কিছু ব্যক্তি দাওয়াত খাবে, তারা কিনা আত্মস্বজন না, কারা, ওই যে ডেকোরেটর, তারপর কুক যারা রান্না বান্না করবে, শেফ যারা আছে, তারাও কিন্তু বিয়ের অনুষ্ঠানে রান্না বান্না করলে খাবে না তারা, তারাও খাবে দাওয়াত। তারা কিন্তু আত্মীয় না, তার মানে তারা অন্যভাবে প্রাসঙ্গিক, কারণ ওই অনুষ্ঠানে তারা দায়িত্ব পালন করছে। তাহলে একই সময়ে একই স্থানে অথবা ভিন্ন সময়ে ভিন্ন স্থানে সংঘটিত হলেও প্রাসঙ্গিক হতে পারে। মনে করেন যে আসামি রাজশাহীতে আছে, ঘটনা ঘটেছে ঢাকায়, আসামি নামে মামলা হয়ে গেছে। এখন আসামি বলছে যে আমি এখন ঘটনার স্থল ঢাকা, ঘটনার সময় একটা তারিখ বলছে যে 10/10/2025, ঘটনার সময় সন্ধ্যা 7টা। এখন আসামি বলছে যে আমি রাজশাহীতে ছিলাম ওই সময়। এখন ঢাকা, ঢাকার ঘটনা, রাজশাহী শব্দটা কেন আসছে? যিনি লাইনে আছেন, আচ্ছা কেউ লাইনে নাই, একজনকে লাইনে নেই, বাসেদ ভাই লাইনে আসেন।
জি স্যার বলেন। ঘটনাস্থল ঢাকায়, এখন সে ঢাকায় কি করেছে এটা বিষয়ে সাক্ষ্য নিতে হবে। এখন আসামি সে বলছে যে ওই সময় আমি রাজশাহীতে ছিলাম। রাজশাহীতে ছিলাম তার অর্থ হচ্ছে ঢাকায় ছিলাম না, তাই না? জি স্যার। তো এটাই বলা হচ্ছে যে এটা অন্যভাবে প্রাসঙ্গিক হতে পারে। কারণ যখন আমি বলবো রাজশাহীতে ছিলাম তার অর্থ হচ্ছে ইনডিরেক্টলি আমি ঢাকায় অবস্থান করছিলাম না, মানে ঘটনাস্থলে আমি ছিলাম না, আমার থাকার সম্ভাবনা নাই, মানে আমার এই অপরাধটা করার কোনো কারণ বা সম্ভাবনা নাই। বুঝতে পেরেছেন? এটাই বলা হচ্ছে জি যদি স্যার বুঝতে পেরেছি। অন্যভাবে কানেক্টেড হয় তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। যেমন ওই বিয়ের রান্না বান্না করতে আসলেও দাওয়াত খাবে, আত্মীয় না হলেও। আমি বিয়ের মানে উদাহরণটা এই কারণে রাখছি যেন আপনারা লিঙ্ক করতে পারেন এবং মনে রাখতে পারেন। 7, যে সকল বিষয় বিচার্য বিষয়ের উপলক্ষ কারণ বা ফলাফল অর্থাৎ কজ অর ইফেক্ট হিসেবে যদি কাজ করে, কি কারণে ঘটনা ঘটালো বা এই কাজটা করলে এর ফলস্বরূপ কি হতে পারে। কারোর প্রতি যদি শত্রুতা থাকে তাহলে ঘটনা ঘটতে পারে, তাকে মারধর করতে পারে, মার্ডার করতে পারে, আহত করতে পারে, নিহত করতে পারে। আর আহত নিহত করলে কি হবে? আহত করলে ওই ভিকটিমের শরীরে আঘাতের চিহ্ন থাকবে, আর নিহত করলে একটা ডেড বডি পাওয়া যাবে। বিচার্য বা প্রাসঙ্গিক বিষয়ের সাথে সরাসরি বা অন্যভাবে পরিবেশ বা সুযোগ সৃষ্টি করে সেগুলো প্রাসঙ্গিক হবে। আমরা পড়ছি কোনগুলো প্রাসঙ্গিক এবং কোনগুলো নয়। 5 থেকে 55 কোনগুলো প্রাসঙ্গিক কোনগুলো প্রাসঙ্গিক নয়, কোনগুলো সম্পর্কে আদালতে কথা বলা যাবে এবং কোনগুলো সম্পর্কে কথা বলা যাবে না, এগুলো বিষয়ে কিন্তু গল্প চলছে। 55 ধারা পর্যন্ত এগুলোই চলবে। 7 হয়ে গেল। 8, উদ্দেশ্য, প্রস্তুতি ও পূর্ববর্তী বা পরবর্তী আচরণ, মোটিভ, প্রিপারেশন এন্ড কন্ডাক্ট। মোটিভ মানে একটা ঘটনা মানুষ কেন ঘটায়, তার মনের ইচ্ছা কি। এবং প্রিপারেশন, একটা ঘটনা ঘটাতে হলে তার তো কিছু প্রিপারেশন বা প্রস্তুতি লাগবে। এখন একটা মার্ডার কেস ঘটেছে, এই মার্ডার কেসের উইপন হচ্ছে একটা পিস্তল দিয়ে একজন গুলি করেছে, করে হত্যা করেছে। কারণ এই পিস্তলটা কোথা থেকে কে কিনেছে এটা একটা প্রিপারেশনের অংশ, এগুলো কিন্তু প্রাসঙ্গিক। এবং দেখা যাচ্ছে একটা গুলির শব্দ হলো, গুলির শব্দের পর রহিম নামে একজন ব্যক্তি ঘটনাস্থল থেকে দৌড় দিয়ে পালিয়ে চলে গেল, যার হাতে একটি পিস্তল দেখা গিয়েছে। তার মানে এটা হচ্ছে পরবর্তী আচরণ। এবং যে এলাকায় ঘটনা ঘটেছে ওই এলাকায় রহিম নামে একজন ব্যক্তি 1 সপ্তাহ ধরে নিখোঁজ, তার মানে ঘটনা ঘটিয়ে পালিয়েছে, সে আসামি হতে পারে। এটা একটা প্রাসঙ্গিক, মানে পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ। একটা ঘটনা ঘটলে আগে পরে কিছু ঘটনা ঘটে। বা একজন লোক দৌড়ে পালিয়ে চলে গেল, তার হাতে একটা রক্তাক্ত চাকু ছিল, তার মানে হয়তোবা সে কোনো অকারেন্স বা ঘটনা ঘটিয়েছে, পরবর্তী আচরণ। সে দৌড়ে পালিয়ে গেল। বা সে হাঁপাচ্ছিল, তার মানে দৌড়ে এসেছে, এরকম কোনো বিষয়। এগুলো প্রাসঙ্গিক হবে। 10, অভিন্ন অভিপ্রায়, মতলব প্রসঙ্গে ষড়যন্ত্রকারীর কথা বা কাজ। আমরা দণ্ডবিধি বা পেনাল কোডের 34 ধারা পড়েছি না? 34 ধারায় কমন ইন্টেনশন ছিল, সাক্ষ্য আইনে জি স্যার। কিন্তু কমন কমন ইন্টেনশন সম্পর্কে সাক্ষ্য আইনের 10 ধারায় বলা আছে, মানে যেটা 34 ধারায় আছে সেটাই কিন্তু 10 ধারায় রিপিট করা আছে বা ক্রস কানেকশন করা আছে। থিংস সেড অর ডান বাই কনস্পাইরেশন মানে ষড়যন্ত্র, ইন রেফারেন্স টু কমন ডিজাইন, ওখানে ছিল কমন ইন্টেনশন নামে, আর এখানে নাম দেওয়া হয়েছে কমন ডিজাইন, একই জিনিস। 2 বা ততোধিক ব্যক্তি অপরাধ করার ষড়যন্ত্র করলে তাদের যে কোনো একজনের কথা, কাজ বা লিখিত বিষয় ষড়যন্ত্রের অস্তিত্ব প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। তার মানে 2 জন বিষয়ে গল্প করছে যে দোস্ত আজকে ওই রাস্তায় আমরা 11টার দিকে থাকবো, ওই দিক দিয়ে যে যাবে তাকেই ধরে তার জিনিসপত্র কেড়ে নিব, মানে ছিনতাই করব, রবারি করব বা চুরি করব। তাহলে এই কথা যদি কেউ শোনে এবং আদালতে এসে দাঁড়ায় যে তারা গল্প করছিল, এটা আমি শুনেছি আমার কানে, রহিম আর করিম বসে গল্প করছিল 2 বন্ধু, এটা কিন্তু প্রাসঙ্গিক হবে। বুঝতে পেরেছেন? তাহলে জি স্যার। এই যে দণ্ডবিধির 34 ধারা, এটা কিন্তু সাক্ষ্য আইনের 10 ধারার ভেতরে বলা নাই, কিন্তু আমি মানে বুঝি বলে এটা আমি লিখে আপনাদের হেল্প করছি। 11, যে সকল বিষয় অন্য কোনোভাবে প্রাসঙ্গিক নয় সেগুলো যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটাকে প্লে অফ অ্যালিবি বা অন্যত্র অবস্থানের অজুহাত। যেটা আমি এর আগে বললাম যে ঢাকাতে ঘটনা, রাজশাহীতে অবস্থান করছে, মানে আসামি নিজে এসে দাবি করবে যে আমি অন্যত্র অবস্থান করছি, সেই ক্ষেত্রে সেটা প্রাসঙ্গিক হবে। এটা আমরা দেখব যে যখন স্ত্রী হত্যা মামলায় স্বামী স্ত্রী একই বিছানায়
বসবাস করছিল, একই ঘরে ছিল, দেখা যাচ্ছে স্ত্রী মারা গেছে, তাহলে প্রথম আসামি কাকে ধরবে? স্বামীকেই ধরবে। তাহলে স্বামীকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ এই, সাধারণত আসামিকে প্রমাণ করার দরকার হয় না, কিন্তু এই মামলায়, স্ত্রী হত্যা মামলায় স্বামীকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ এবং আমি ওই ঘরে ছিলাম না, না হলে মানুষ ধরে নিবে যে সেই সেখানে ছিল। অথবা যদি স্বামী মারা যায়, স্ত্রীকে ধরবে যে আপনার স্বামী মারা গেছে, আপনি খুন করেছেন, কারণ দুই ঘরে তো আপনারা, ওই ঘরে তো আপনারা দুইজনই ছিলেন, অন্য কেউ ছিল না, এবং ভিতর থেকে ছিটকানি দেওয়া ছিল, অথবা আপনি এই ঘটনা ঘটিয়ে পালিয়েছেন। এখন যদি স্ত্রী বা স্বামী দাবি করে যে হ্যাঁ আমার সঙ্গীকে আমি খুন করিনি, আমি অন্যত্র ছিলাম ঘটনার সময়, ওই রাত্রে আমি তার সাথে ছিলাম না, তাহলে সেটা তাকেই প্রমাণ করতে হবে, অর্থাৎ যে যে দাবি করছে সে বিষয় তাকেই প্রমাণ করতে হবে। এটা আমরা আবার সাক্ষ্য আইনের 105 ধারার দিকে রিপিট হতে দেখব। এটা এমসিকিউ প্রশ্নে আসে। 14তে বলা হচ্ছে যে সকল বিষয় মানসিক বা শারীরিক অবস্থা প্রকাশ করে সেগুলো প্রাসঙ্গিক। মানে একজন মানুষের অভ্যাস বা প্রবণতা, এটা অপ্রাসঙ্গিক, যেমন অপ্রাস্ত বা পাগলামি, এ ধরনের একটা বিষয় থাকতে পারে, সেটা অপ্রাসঙ্গিক হবে। কিন্তু বিচার্য বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পূর্বের রায়, আচরণ, ইচ্ছা, এগুলো প্রাসঙ্গিক। যেমন এর আগে বললাম, যৌতুক মামলায় একজন ব্যক্তি আগের একটা মামলায় যদি এই ধরনের তার বিচার হয়, বা একটা চুরির মামলা, আগেও তার চুরির ঘটনা ছিল, বারবার সে চুরি করে, ধরা পড়ে, বিচার হয়, সাজা হয়, আবার বের হয়ে আবার চুরি করে, তাহলে এগুলো প্রাসঙ্গিক হবে। আর একজন ব্যক্তি পাগল, সে কাজটা করতেই পারে, তো পাগল বলেই যে কাজটি করবে তা না, এটা প্রাসঙ্গিক হবে না। দেখেন বিস্তারিত দেওয়া আছে, একটু দেখে নেবেন। ইংলিশটা অবশ্যই পড়বেন, ইংলিশ তুলে দিয়ে প্রশ্ন আসে। যেমন আজকের পরীক্ষায় আমি ইংলিশ তুলে দিয়ে প্রশ্ন করেছিলাম 382 ধারা থেকে। 17, স্বীকৃতি বা অ্যাডমিশনের সংজ্ঞা। আচ্ছা, 17 ধারা হচ্ছে সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। কেউ যদি কোনো কিছু স্বীকার করে, কোনো মৌখিক বা লিখিত উক্তি বা ডিজিটাল রেকর্ড যদি বিচার্য বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো ইঙ্গিত বহন করে, এবং সেগুলো এই পরবর্তী যে ধারা 18, 19, 20 অনুযায়ী প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বলা হবে অ্যাডমিশন বা স্বীকৃতি, মানে স্বীকার করে নেওয়া। বাদী যদি মামলা করে এবং বিবাদী যদি কোনো কিছু স্বীকার করে নেয়, তাহলে ওইটার প্রমাণের দরকার হবে না, কারণ স্বীকারই তো করে নিচ্ছে, মামলা শেষ হয়ে যাবে। এবং একটা মামলায় আসামি যদি দোষ স্বীকার করে, চার্জ গঠনের সময়, আপনি দোষী না নির্দোষ? হ্যাঁ আমি দোষী, আমি এই ঘটনাটা করেছি, আমাকে মাফ করে দেন ইওর অনার, ভুল করেছি, মাফ করে দেন। হয়তো বা মাফ না করলেও অল্প সাজা দিবে, দোষ যদি স্বীকার করে। তো এটা হচ্ছে স্বীকৃতি। তো স্বীকৃতি সাধারণত সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে ক্রিমিনাল মামলার জন্য প্রযোজ্য হতে পারে। 18, স্বীকৃতি মোকদ্দমার পক্ষ বা এজেন্ট কর্তৃক। স্বীকৃতি কোনো মামলার পক্ষ, বাদী বা বিবাদী স্বীকার করতে পারে, অথবা তাদের পক্ষে তাদের কোনো প্রতিনিধি বা এজেন্টও স্বীকার করলেও হবে। এটাই লেখা আছে পরবর্তী এই পয়েন্টগুলোতে, একটু দেখে নেবেন। 19, মোকদ্দমার পক্ষের সাথে যার সম্পর্ক অবশ্যই প্রমাণ করতে হবে, সেরূপ ব্যক্তির স্বীকৃতি, অর্থাৎ থার্ড পার্টি বা নিরপেক্ষ ব্যক্তির স্বীকৃতিও কিন্তু স্বীকৃতি হবে। কিন্তু এই মোকদ্দমার যে পক্ষ আছে, বাদী বিবাদী, তাদের সাথে ওই ব্যক্তির কি কানেকশন আছে। যেমন মনে করেন যে একটা মামলায় বাদীর নাম রহিম, বিবাদীর নাম করিম, কিন্তু মালিক নামে একজন ব্যক্তি এসে কি করছে, সাক্ষ্য দিচ্ছে। তা মালিকের সাথে বাদী বিবাদীর সম্পর্ক কি, সেটা প্রমাণ করতে হবে। কারণ যদি মালিক বলে যে আমি বাদী পক্ষে আম মুক্তার, মানে পাওয়ার অফ অ্যাটর্নির বলে আমি সাক্ষী দিচ্ছি, তাহলে প্রমাণ হয়ে গেল যে এই সম্পর্ক, তখন তার স্বীকৃতি প্রমাণিত হবে। পক্ষে বা বিরুদ্ধে আনীত মোকদ্দমায় সম্পর্ক বা দায়িত্ব বজায় থাকা গেলে বিবৃতি, সেটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে। 20, মোকদ্দমার পক্ষ কর্তৃক ব্যক্তরূপে উল্লিখিত ব্যক্তির স্বীকৃতি, অর্থাৎ তৃতীয় ব্যক্তির স্বীকৃতি, অর্থাৎ এক পক্ষ যদি বলে, স্বীকার করে দেয় যে হ্যাঁ অমুক ব্যক্তি হচ্ছে আমার সাথে এইভাবে কাজ করে, বা আমার প্রতিনিধি বা আমার আন্ডারে চাকরি করে, তার স্বীকৃতি আমার স্বীকৃতি হিসেবে গণ্য, সেক্ষেত্রে 20 ধারা অনুসারে সরাসরি বাদী বা বিবাদী স্বীকার না করলেও, তার পক্ষে অন্য ব্যক্তি স্বীকার করলেও সেটা স্বীকৃতি হিসেবে গণ্য হবে। 21 ধারা, যে ব্যক্তি স্বীকার করে যে, বা যার পক্ষে স্বীকার করা হয়, তার বিরুদ্ধে স্বীকৃতি প্রমাণ, অর্থাৎ যে যা স্বীকার করবে তার বিরুদ্ধেই সেটা যাবে। এখন যদি আমি যদি বলি যে হ্যাঁ আমি বাসেদ ভাইয়ের কাছ থেকে
6,000 টাকা গ্রহণ করেছি। এখন পরে যদি বলি যে বাসেত ভাইয়ের 2,000 টাকা এখনো ডিউ আছে, তখন বাসেত ভাই বলবে যে না স্যার, আপনি তো এর আগে বলেছেন যে আহ, টাকা 6,000 রিসিভড, ফুল পেড। এখন যদি আমি ফুল পেড বলে দিই, তাহলে বাসেত ভাই ওই অংশটুকু আমাকে বলবে যে আপনি তো ফুল পেড লিখে পাঠিয়েছেন স্যার, এই দেখেন তার প্রমাণ। তাহলে আমি যেহেতু স্বীকার করে নিয়েছিলাম ফুল পেড, আমি পরে আর ওনার কাছ থেকে কোনো অর্থ দাবি করতে পারবো না। তেমনি কোনো ব্যবসায়ী যদি কোনো ডকুমেন্টে ফুল পেড লিখে দেয়, তাহলে সে পরবর্তীতে আর কোনো কিছু দাবি করতে পারবে না, কারণ সে স্বীকার করে নিচ্ছে। তার মানে যে যা স্বীকার করছে সেটাই তার বিরুদ্ধেই ব্যবহার করা হয়। আমি যদি বলি যে হ্যাঁ, আমি একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলাম, সে আমার কাছ থেকে এখনো টাকা পাই, এই বক্তব্যটা আমার বিরুদ্ধেই যাবে। তার মানে স্বীকৃতি দাতার বিরুদ্ধেই স্বীকৃতি প্রমাণ করতে হয়। স্বীকৃতি সমূহ প্রাসঙ্গিক এবং তা প্রদানকারীর বিরুদ্ধে প্রমাণ করা যেতে পারে, এটাই হচ্ছে সাধারণ নীতি। তবে কিছু কিছু ক্ষেত্রে যে স্বীকার করছে তার পক্ষেও কিন্তু প্রমাণ করা যেতে পারে, যেটা ব্যতিক্রম। কি ব্যতিক্রম? স্বীকৃতিকারীর মৃত্যু হলে তা 32 ধারায় তৃতীয় পক্ষের মধ্যে প্রাসঙ্গিক হবে। অর্থাৎ 32 ধারায় কোনো ব্যক্তি যদি সাক্ষ্য দিয়ে মৃত্যুবরণ করে, তাহলে তার পক্ষে সেটা প্রমাণ করা যেতে পারে। কারণ মৃত্যু দানকালে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে না, এটাকে বলে ডাইং ডিক্লারেশন। আমরা আগামী ক্লাসে জানবো সেটা। মানসিক বা দৈহিক অবস্থা সম্পর্কে বিবৃতি ও আচরণ যখন মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব হয়ে পড়ে, তখন নিজের স্বীকৃতি নিজের পক্ষে প্রমাণ করা যাবে। কোন স্বীকৃতি ভিন্ন অন্যভাবে প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে স্বীকৃতি হলেও যেহেতু সেটা প্রাসঙ্গিক, তাই নিজের পক্ষেই প্রমাণ করা যাবে। মনে করেন যে আমি একটা দোকানদার, আমার একটা হিসাবের খাতা আছে, এই খাতায় লিখে নিলাম যে রহিম নামে একজন ব্যক্তি আজকে 13 তারিখে 10,000 টাকার মালামাল গ্রহণ করলো। তাহলে এটা কে লিখলো? আমি লিখলাম। তাহলে এটা আমার পক্ষেই প্রমাণ হিসেবে থাকবে, যদিও এটা যে বাকি রাখলো সে লিখেনি। তাহলে আমার হিসাবের খাতা আমার স্বার্থে ব্যবহার হবে। তো এই ক্ষেত্রে ব্যতিক্রম। 22, দলিলের অন্তর্ভুক্ত বিষয় সম্পর্কে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক নয়। দলিলে যা লেখা আছে সেটা মুখে বললে হবে না। এর আগে উদাহরণ দিলাম, চেকে যেটা লেখা আছে 10 লক্ষ টাকা, সেটা চেক দেখে প্রমাণ করতে হবে। মুখে যদি আমি বলি স্যার এটা 10 লক্ষ না, 10,000 টাকা, তাহলে মুখের কথার দাম নাই, দলিলে যেটা আছে সেটা। একটা দলিলে যদি লেখা থাকে স্যার 1 বিঘা সম্পত্তি বিক্রয় করেছে 33%, এখন আমি যদি বলি স্যার 1 বিঘা না, এটা 2 বিঘা বিক্রয় করেছে, তাহলে দলিলে যেটা লেখা আছে সেটাই, মুখের কথার দাম নাই, কারণ দলিলে যা থাকে সেটার মূল্যই বেশি। 23, দেওয়ানি মোকদ্দমার স্বীকৃতি যখন প্রাসঙ্গিক। অ্যাডমিশনস ইন সিভিল কেসেস হোয়েন রিলিভেন্ট। দেখেন প্রতিটা সেকশনের মধ্যে ইংলিশ টার্মটা বা ইংলিশ সেন্টেন্সটা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে সাক্ষ্য আইন থেকে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন বেশি আসে। এই লাইনটা তুলে দিলাম, দিয়ে বললাম এটা কত ধারার বিষয়, তখন ধারা 23 উত্তর করতে হবে। সুস্পষ্ট শর্তাধীনে করা হলে তার সম্পর্কে সাক্ষ্যদান করা হবে না। এটিকে একটি চুক্তি বলে আদালত অনুমান করলে তা অপ্রাসঙ্গিক হবে না। মানে সেটা প্রাসঙ্গিক হবে না, অপ্রাসঙ্গিক হবে। তবে ব্যাখ্যা হচ্ছে 126 ধারা মতে, 126 ধারায় হচ্ছে আমি যখন কোনো মক্কেলের কাছ থেকে উকিল হিসেবে কোনো কিছু জানবো, সেটা কারো কাছে প্রকাশ করা যাবে না, মানে মক্কেলের গোপনীয়তা রক্ষা করতে হবে। 126 ধারাতে এটা বলা আছে। উকিল সাক্ষ্য দিতে বাধ্য থাকলে তা এই ধারার আওতায় পড়বে না। 24, এখানে আমাদের চলে গেল সিভিল মামলার ক্ষেত্রে। এবার আমরা শুরু হবে হচ্ছে ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিকতা, অর্থাৎ ক্রিমিনাল মামলায়, ফৌজদারি মামলায় কোনটা প্রাসঙ্গিক হবে কোনটা অপ্রাসঙ্গিক হবে। 24, প্রলোভন, ভয়ভীতি প্রদর্শন, প্রতিশ্রুতির দ্বারা আদায়কৃত দোষ স্বীকারোক্তি ফৌজদারি মামলার যখন অপ্রাসঙ্গিক। আচ্ছা, আমরা ফৌজদারি কার্যবিধি পড়লাম না? ফৌজদারি কার্যবিধির 364 ধারায় ম্যাজিস্ট্রেট আসামি যদি কোনো কিছু স্বীকার করে, দোষ করে, যে হ্যাঁ আমি মার্ডার করেছি, আমি রেপ করেছি বা আমি চুরি করেছি, এগুলো যদি আসামি স্বীকার করে, তাহলে এটা ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবে। তো এই লিপিবদ্ধ করবে কিভাবে
সেটা কিন্তু বলা আছে ফৌজদারি কার্যবিধির 364 ধারায়। আর সাক্ষ্য আইনে এসে বলছে যে দোষ স্বীকার তো করলো, ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধও করলো, কিন্তু সাক্ষ্য আইনে বলছে যে কোন দোষ স্বীকারটা প্রাসঙ্গিক হবে এবং কোন দোষ স্বীকারটা অপ্রাসঙ্গিক হবে। দোষ স্বীকারকে ইংরেজিতে কনফেশন বলে। তো কনফেশন কজড বাই ইনডিউসমেন্ট, ইনডিউসমেন্ট মানে প্রলোভন বা কোনোভাবে প্রভাবিত করা, লোভ দেখানো। থ্রেট অর প্রমিস, কোনো কিছু প্রমিস করা যে আপনি দোষ স্বীকার করেন, সমস্যা নাই, আপনার সাজা হবে না। আপনি সত্যি কথা বললে আপনার কি সাজা হবে না, সত্যি কথা বলা উচিত, মিথ্যা কথা বলা পাপ। এভাবে যদি ভুল বুঝিয়ে ম্যাজিস্ট্রেট কারো কাছ থেকে দোষ স্বীকার করে নেয়, তাহলে এটা ইররিলিভেন্ট হবে, সেটা প্রাসঙ্গিক হবে না। কারণ এখানে স্বাধীনভাবে স্বেচ্ছায় দোষ স্বীকার করতে হবে আসামিকে। প্রভাবশালী ব্যক্তির দ্বারা, কোনো প্রভাবশালী ব্যক্তি যদি চাপ সৃষ্টি করে আসামিকে দোষ স্বীকার করতে, আদালতের নিকট এমন প্রতীয়মান হলে এবং এভাবে দোষ স্বীকারোক্তির ফলে আসামি পার্থিব সুবিধা পাবে বা অসুবিধা এড়াতে পারবে বলে যথেষ্ট কারণ ঘটে, তবে তা অপ্রাসঙ্গিক। ওমর ভাই বলেন। স্যার 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 সালাম আলাইকুম স্যার। হ্যাঁ। ম্যাজিস্ট্রেট যে দোষটা স্বীকার করাইলো, স্যার এটা তো হুম। উনি জবানবন্দিতে লিখলো যে হ্যাঁ আসামি স্বীকার করছে। তখন আমরা আবার কিভাবে ইয়ে করাবো যে উনি ভুলভাল বুঝাইয়ে তারা দিয়ে এটা স্বীকৃতি করাইছে, এটা কিভাবে আমরা প্রমাণ করবো স্যার? দোষ স্বীকারোক্তি দেওয়ার পরে জি মানে দোষ স্বীকারোক্তি দিয়ে যখন চলে আসলো, তখনই এখানে আসামি তো জেলখানায় থাকলে জি আসামির আছে। লোকজনের সাথে কি হয়, যোগাযোগ হয় না, দেখা করতে জি জি পারেন হয়। আত্মীয় স্বজন, জি তারপরে মোবাইল ফোন, ওই যে টেলিফোনের মাধ্যমে কথাও বলা যায়। জি তো আসামি তার আত্মীয় স্বজনকে বললো, তার আত্মীয় স্বজন আসামির আইনজীবীকে বললো, তখন আইনজীবী কি করবে, আসামির পক্ষে একটা দরখাস্ত লিখবে, যে যে দোষ স্বীকারোক্তি দিয়েছে সেটা প্রত্যাহার করতে চায়। মানে দোষ স্বীকারোক্তি দিলে সেটা কিন্তু প্রত্যাহারের দরখাস্ত দেওয়া যায়। তাহলে যেই তারিখে দোষ স্বীকারোক্তি দিল, খুব দ্রুত সময়ের মধ্যে একটা প্রত্যাহারের আবেদন করতে হবে, যে এই দোষ স্বীকারোক্তি আমার থেকে ভয় দেখিয়ে বা জোর করে নেওয়া হয়েছে, আমি এটা প্রত্যাহার করতে চাচ্ছি। এখন প্রত্যাহারের দরখাস্ত দিলে যে সেটা মঞ্জুর হবে তা না, কিন্তু এই দরখাস্তটা কোথায় থাকবে, নথিতে থাকবে এবং এটার সুবিধা নেওয়া যাবে, এবং পরে ওই বিষয়ে আসামি আসামি স্যার সাফাই দেওয়া সাক্ষী হয়েছে, দিতে পারবে। হুম। দেওয়া হয়েছে, দেওয়া হওয়ার পরও বললো যে দেখেন দোষ স্বীকার করে ফেলছে। হ্যাঁ। যেমন আমার কাছে একটা মামলা আছে স্যার, বারবার ওনারা জামিন চেয়ে এরা বলতেছে যে দেন ওনারা উনি স্বীকারোক্তি দিছে, আসলে কিন্তু আসলে উনি ঘটনা করে নাই। হুম। পুলিশ বলছে যে যে তুই এটা স্বীকার করিস তোর মাফ করে দিব, এই জন্য এই হ্যাঁ। স্বীকার, বয়সে কম, বয়স হয় নাই 15-16 হ্যাঁ। বছর মাত্র, আচ্ছা, অন্তত আপিলও দিচ্ছে না। রিমান্ডে নিয়ে যেহেতু 90% ক্ষেত্রে এগুলাই করা হয় নাকি। জি 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 তো এখন এখানে আইনের ফাঁকফোকর এগুলো। তো আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যাহারের দরখাস্ত দিতে হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এবং এইটা আবার যখন আসামি পক্ষ কি করবে, সাফাই সাক্ষী দিবে, তখন এটার পক্ষে কি দিবে, জবানবন্দি দিবে। আর যখন আহ, আপনার রিমান্ডে নিয়ে গেছিল, মেডিকেল টেস্ট হতে পারে, বর্তমানে তো মেডিকেল টেস্টের বিধান আছে রিমান্ডে যাওয়ার আগে জি পরে, যে ওই ঘটনার জি পরের মেডিকেল রিপোর্টে যদি তার গায়ে মারধরের চিহ্ন থাকে, নির্যাতনের চিহ্ন থাকে, এগুলো প্রাসঙ্গিক হবে। ছাপাই সাক্ষী থেকে এগুলো যদি খুবই মানে অভিজ্ঞ ডিফেন্স লয়ার হয়, এগুলো নিয়ে এসে আসামিকে প্রমাণ করতে পারবে। আর স্যার মনে করেন আরেকটা আসামি, বিষয়। স্যার আসামির পক্ষে আসলো স্যার, যে হুম। ঘটনা মিথ্যা প্রমাণ হইলো, কিন্তু হ্যাঁ। দোষ যে উনি যে স্বীকার করছে এটা কোনো প্রভাব বিস্তার করবে কিনা? প্রভাব বিস্তার ফরেনসিক করবে, রিপোর্টে কিন্তু দেখা গেছে কি হ্যাঁ, এটা মিথ্যা, এখানে বলে রাখা, এটা এমন কোনো বলে ঘটনা রাখা নেই। হ্যাঁ বলে রাখি যে 364 ধারায় জবানবন্দি দিলে সেটা কিন্তু কনক্লুসিভ প্রুফ নয়। কারণ জবানবন্দি দিলে সেটার ভিত্তিতেই কি হয়ে যেত, রায় হয়ে যেত, কিন্তু পরে আদালতে এসে চার্জের সময় তো আবার নির্দোষ বলে বলে না, জি মানে আবেগে দোষ স্বীকার করে পরে আবার নির্দোষ বলে অনেক সময়। তো এখানে 364 ধারা আছে মানে যে মামলা প্রমাণিত হয়েছে তা নয়। 364 ধারা থাকার পরেও কিন্তু মামলার জামিন হতে পারে আসামির, এবং খালাসও হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার, জি জি জি, ঠিক আছে স্যার, আরো জি আরো সালাম। যদি আলোচনা করতে চান দিনে আমাকে ফোন দিবেন, কথা হবে এই বিষয়ে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জি স্যার, আচ্ছা, জি জি, ধন্যবাদ, ক্লাসটা শেষ ধন্যবাদ স্যার, করি। জি।
আচ্ছা, আপনারা 24 ধারা পড়লাম। 24 ধারার নিচে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখেন। আপনাদের নোট আছে সামনে, নোটে লাল কালি দিয়ে 24 ধারার নিচে ক্রস চিহ্ন দিয়ে রাখেন। তার মানে 24 ধারায় যে বিষয়টা এটা অপ্রাসঙ্গিক। আমরা যেখানে অপ্রাসঙ্গিক সেখানে ক্রস চিহ্ন দেবো, যেখানে প্রাসঙ্গিক সেটা টিক চিহ্ন দিব। এবার তাহলে 24 ধারার নিচে এখানে একটা ক্রস চিহ্ন দেন, কালো কালি দিয়েও দিতে পারেন অথবা লাল কালি থাকলে দেন। 25, পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি প্রমাণ করা যাবে না, অর্থাৎ সিআরপিসির 161 ধারায় যে জবানবন্দি দেওয়া হয় সেটা স্বীকার করা যাবে না, সেটা আসামি দিক বা সাক্ষী দিক। তো এটার সাক্ষ্যগত মূল্য খুব একটা নাই, তাহলে এটা অপ্রাসঙ্গিক। এখানে 25-এর নিচে ক্রস চিহ্ন দিয়ে দেন। আচ্ছা, এখানে এমন বিবৃতি দ্বারা এজাহারকারী আসামিকে শনাক্ত করতে পারবে, এটা ঠিক আছে, কিন্তু এটা সাক্ষ্যগত মূল্য নাই। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেও পুলিশ অফিসারের নিকট প্রদত্ত স্বীকারোক্তি গ্রহণীয় নয়। মনে করেন যে ম্যাজিস্ট্রেটও আছে, পুলিশও আছে, ওই জায়গাতে স্বীকারোক্তি কিন্তু কি হবে না, সঠিক হবে না, কারণ পুলিশকে দেখে ভয় পেতে পারে আসামি, ভয় পেয়ে কিন্তু স্বীকার করে নিতে পারে। তাই যখন দোষ স্বীকার হবে সেই জায়গায় শুধু ম্যাজিস্ট্রেট থাকবে, পুলিশ থাকবে না। তার মানে পুলিশের উপস্থিতিতে দোষ স্বীকারোক্তি কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, ত্রুটিপূর্ণ হয়ে যাবে, তাই এটা অপ্রাসঙ্গিক। 25-এর নিচে ক্রস দেন। এই ধারা মতে পুলিশ অফিসার বলতে কোনো কনস্টেবলকেও বোঝাবে এবং গ্রাম্য পুলিশ বা চৌকিদারকেও বোঝাবে। ভিলেজ পুলিশ থাকে না, চৌকিদার, সেও কিন্তু এখানে পুলিশের মর্যাদা পাবে। তাহলে যদি এই কোনো চৌকিদারের কাছে কেউ দোষ স্বীকার করে অপরাধ করার পরে, মনে করেন যে কোনো গ্রামে চুরি করতে যে ধরা পড়েছে, এখন চৌকিদার উত্তম মাধ্যম দিয়ে স্বীকার করে নিল, তাহলে এটা কিন্তু দোষ স্বীকার হবে না। 26, আসামি পুলিশ হেফাজতে থাকাকালে প্রদত্ত দোষ স্বীকারোক্তি তার বিরুদ্ধে প্রমাণ করা যাবে না। তার মানে এখানে 26 ধারার নিচেও ক্রস চিহ্ন দেন, এটাও অপ্রাসঙ্গিক। আচ্ছা, এর আগে আপনাদেরকে যেটা বলছিলাম 24 ধারা পড়ার থেকে 364 ধারা বললাম, সেটা ভুল হয়েছে আমার। সিআরপিসি 364 না 164 ধারা, মানে কনফেশন হয় 164 ধারায়। ম্যাজিস্ট্রেটের প্রত্যক্ষ উপস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে দোষ স্বীকারোক্তি প্রমাণযোগ্য বা গ্রহণীয়। তার মানে 164 ধারায় যেটা ম্যাজিস্ট্রেটের কাছে হবে সেটাই প্রকৃত কনফেশন এবং সেটাই প্রমাণ করা যাবে এবং অন্যগুলো যাবে না। 27, আসামির নিকট হতে প্রাপ্ত তথ্য যতটা প্রমাণ করা যেতে পারে। মনে করেন কোনো স্বীকারোক্তি হোক বা না হোক, আসামি অভিযোগের সাথে সম্পর্কযুক্ত কোনো আলামতের বিষয়ে তথ্য প্রদান করলে সে তথ্য অনুযায়ী তা পাওয়া গেলে বা উদ্ধার হলে তা সাক্ষ্যরূপে প্রমাণ করা যাবে। গরু চুরির মামলায় মনে করেন আসামিকে জিজ্ঞাসা করছে, বল গরু কোথায় রেখেছিস, বা পুলিশ বলছে যে গরু কোথায় রেখেছেন বলেন। কারণ আসামি বললো গরু রেখেছি অমুক জায়গায়, একটা স্থানের ঠিকানা বললো, তখন সাথে করে নিয়ে গেলে এবং ওই জায়গাতে গরু পাওয়া গেল, যেখানে লুকিয়ে রেখেছিল গরু কোনো আত্মীয় স্বজনের বাসায়। এখন এটা কিন্তু প্রাসঙ্গিক হবে, কারণ এটা দোষ স্বীকার হোক বা না হোক, আসামির কথা মতো কোনো কিছু যদি উদ্ধার হয়, একটা চাকু যেটা দিয়ে হত্যা করা হয়েছে, সে চাকুটা বলছে কোথায় ফেলেছি, তা নদীর ধারে ফেলেছি, ওখানে যে জাল দিয়ে নদী থেকে ওই চাকু পাওয়া গেল, তার মানে আসামির কথা মতো উদ্ধার হয়েছে, তার মানে এটার একটা সাক্ষ্যগত মূল্য আছে। এটা 27 ধারা অনুসারে এটা প্রাসঙ্গিক। তাহলে 27 ধারার নিচে টিক চিহ্ন দিয়ে দেন, এটা প্রাসঙ্গিক। 28, প্রলোভন ভীতি প্রদর্শন প্রতিশ্রুতির ধারণা অপসারণের পর প্রদত্ত দোষ স্বীকারোক্তি প্রাসঙ্গিক হবে। 28-এর নিচে টিক চিহ্ন দেন, মানে দোষ স্বীকারোক্তি করা হয়েছে, এখন আসামি পক্ষ বলছে যে না, আমাকে জোর করে দোষ স্বীকার করা হয়েছে বা ভয় দেখিয়ে দোষ স্বীকার করা হয়েছে, আসামি এটা দাবি করে প্রত্যাহারের দরখাস্ত দিল দোষ স্বীকারোক্তির, কিন্তু সে প্রমাণ করতে পারলো না। তার মানে প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারলো যে আসলে এখানে ভয়ও দেখায়নি, ভীতি প্রদর্শন করেনি, প্রতিশ্রুতিও দেয়নি, বরং আসামি চালাকি করছে, সেক্ষেত্রে কিন্তু আবার প্রাসঙ্গিক হবে। তার মানে 24 ধারার বিপরীত হচ্ছে 28 ধারা। এখানে আপনি টিক চিহ্ন দিয়ে দেন 28 ধারা অনুসারে, এখানে দেখেন রেলিভেন্ট লেখা আছে মানে প্রাসঙ্গিক, 28 ধারার নিচে টিক চিহ্ন। 29, দোষ স্বীকারোক্তি অন্যভাবে প্রাসঙ্গিক হলে কেবল গোপনীয়তার প্রতিশ্রুতির প্রভৃতির জন্য অপ্রাসঙ্গিক হবে না। মনে করেন যে প্রতিশ্রুতি দিচ্ছে, এখন খুব ধূর্ত আসামি, তাকে কিছু প্রতিশ্রুতি যদি দিয়ে সত্য বের হয়ে আসে তাহলে সেটা প্রাসঙ্গিক হবে। অনেক সময় নার্কোটিক্স বলতে
কোনো ব্যক্তিকে অল্প মাত্রায় তার শরীরে মাদকদ্রব্য প্রবেশ করা হয়, করে তার থেকে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় কিছু প্রশ্ন করে তথ্য নেওয়া হয়, যেটাকে কি লাই টেস্ট করা হয়, সত্য মিথ্যা পরীক্ষা করা হয়, নার্কোটিক্স বলা হয় এটাকে, নার্কোটিক্স এর মাধ্যমে। তাই এইভাবে দোষ স্বীকার করা যেতে পারে, সেটা প্রাসঙ্গিক হবে। তাহলে 29 ধারার নিচে টিক চিহ্ন হবে। 30, দোষ স্বীকারোক্তি কারক ও একই অপরাধে যৌথভাবে বিচারাধীন ব্যক্তিকে প্রভাবিত করে এমন দোষ স্বীকারোক্তি বিবেচনা, যেটাকে রাজসাক্ষী। রাজসাক্ষী বলতে সকলের পক্ষে যদি কোনো আসামি সাক্ষী দেয় তাহলে সে খালাস পাবে, কিন্তু বাকি তার সঙ্গী সাথীরা ফেঁসে যাবে। এটা প্রাসঙ্গিক, টিক চিহ্ন দেন। 31, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, মানে স্বীকৃতি বা অ্যাডমিশন কোনো কনক্লুসিভ প্রুফ নয়, তবে প্রমাণে বাধা সৃষ্টি করতে পারে, যেটাকে ইস্টপেল বলছে। তার মানে এর আগে কোনো কিছু আমি দাবি করলাম, পরে সেটা আর অস্বীকার করতে পারবো না, দিস ইজ ইস্টপেল। ইস্টপেল 115, 16 এবং 17 ধারা পড়লে আরো ভালো বুঝতে পারবেন। এইটা কিন্তু 23 সালে এসেছিল এই সেকশন থেকে। তো আজকের আলোচনা এত।